يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ মারুফকে এত সুন্দরভাবে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। আল্লাহ পাক তাকে আরো সুন্দরভাবে তেলাওয়াত করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তো আমরা এই পর্যায়ে আমাদের আজকের প্রোগ্রামে জাতীয় সঙ্গীত সবাই একসাথে জাতীয় সঙ্গীত গাইবো এবং সবাইকে আমি দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য অনুরোধ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে যারা এখানে এসেছেন, এখানে দুই ধরনের ট্যালেন্ট লোকজনের সমাগম। বাকি যারা আমরা আসছি তারা আসলে তাদেরকে দেখার জন্য আসছি বা তাদের কথা শোনার জন্য আসছি। আজকে প্রোগ্রামটা আয়োজন করেছে ঝিকুর ফাউন্ডেশন। যারা ঝিকুর ফাউন্ডেশন সম্পর্কে জানেন না তাদের সম্পর্কে একটু বলি যে ঝিকুর ফাউন্ডেশন কাজ করছে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং সমাজ কল্যাণ নিয়ে। আমরা কাজ করছি এই সিরাজদিকান সহ সারা বাংলাদেশে। তো আমাদের বেশ কিছু সফল প্রোগ্রাম ছিল। আপনারা জানেন যে বেশ কয়েক বছর গভর্নমেন্টের ক্লাস 5 এর যে বৃত্তি পরীক্ষাটা ছিল সেটা গভর্নমেন্ট অফ করে দিয়েছিল। তার প্রেক্ষিতে আমরা ঝিকুর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা শিক্ষাবৃত্তি চালু করেছিলাম। এখানে কেউ কি আছেন যে ঝিকুরের শিক্ষাবৃত্তি পেয়েছে? আপনি অথবা আপনার পরিবারের কেউ কি আছেন আপনি বৃত্তি পেয়েছেন? জোরে হাত তালি দিন দেওয়ার জন্য। ধন্যবাদ, বসেন আপনি। সো আমাদের শিক্ষা অঙ্গনের ভিন্ন কিছু কাজ করার প্ল্যান বিগত দিনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও আছে। এর আগে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পেয়েছে তাদেরকে সম্মাননা স্মারক প্রদান করেছি। আমাদের এশিয়ান থেকে যারা মেট্রিক A+ পেয়েছে তাদেরকে সম্মাননা স্মারক প্রদান করেছি। ইন্টারমিডিয়েটে যারা A+ পেয়েছে তাদেরকে সম্মাননা স্মারক প্রদান করেছি। সো আমাদের আজকের প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে দুইজন স্পেশাল সেগমেন্টের মধ্যে। একটা হচ্ছে এইবার আমাদের সিরাজদিকান থেকে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তাদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হবে। এবং আমাদের যারা A+ পেয়েছে, যাদেরকে আমরা বলি গোল্ডেন A+ পেয়েছে, তাদেরকে আমরা সম্মাননা স্মারক প্রদান করবো। সো কারা কারা গোল্ডেন A+ পেয়েছেন এবার তারা একটু হাত তোলেন কাইন্ডলি। কতজন শিক্ষার্থী আছে? আপনারা সবাই গোল্ডেন, জোরে একটা হাত তালি দেন তাদের জন্য। এবং এবার বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন কারা কারা? বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন কারা কারা? জোরে একটা হাত তালি তাদের জন্য। সো আজকে প্রোগ্রামটা বেসিক্যালি আপনাদের জন্যই। আর যারা এখানে আসছে তারা গার্জিয়ান আসছে, আমাদের আজকে যারা বিশেষ অতিথিবৃন্দ রয়েছে তারা আজকে আপনাদেরকে দিক নির্দেশনামূলক কিছু আপনাদের ক্যারিয়ার গাইডলাইন দিবেন। এখানে যারা আছে তারা প্রত্যেকে তাদের জীবনে যথেষ্ট সাকসেসফুল। এবং আপনাদের যদি কারো কোনো জানার থাকে, বলার থাকে, আপনারা ইনশাল্লাহ সেটা আপনারা শেয়ার করবেন। আমাদের আজকে যারা বিশেষ অতিথি রয়েছে তারা আপনাদেরকে সেই অনুযায়ী বক্তব্য ক্যারিয়ার গাইডলাইন দিবেন। আর আরেকটা বিষয় একজন বলেছিলেন যে মাইলস্টোন স্কুলের ব্যাপারে নীরবতা, আমরা এটার জন্য আলাদা একটা সেগমেন্ট রেখেছি। আমাদের প্রোগ্রামের একদম শেষে যারা যারা মাইলস্টোন স্কুলের যে ট্র্যাজেডি হয়েছে রিসেন্টলি, এই মর্মান্তিক ট্র্যাজেডিতে নিহত হয়েছেন, আহত হয়ে হাসপাতালে কাটাচ্ছেন, তাদের জন্য আমরা দোয়ার আয়োজন করেছি একদম প্রোগ্রামের শেষে। সবাই থাকবেন, দোয়াতে শুরু করবেন, থাকবেন তো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমি আমাদের এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি আমাদের ঝিকুর ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদের অর্থ সম্পাদক সাইদুল বাশারকে। সাইদুল বাশারের জন্য জোর একটা হাততালি হবে।
আসসালামু আলাইকুম। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং সমাজ কল্যাণমূলক সংগঠন জিকুট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা 2025 অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং এই অডিটোরিয়ামে উপস্থিত সবাইকে জিকুট ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন জিকুট ফাউন্ডেশন একটি সমাজ কল্যাণমূলক সংগঠন। আমরা শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং সমাজ কল্যাণ নিয়ে কাজ করে থাকি। অতীতেও আমরা এই ধরনের কার্যক্রম করেছি। তারই ধারাবাহিকতায় আজকের আমাদের এই অনুষ্ঠান। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই অনুষ্ঠান, তারা আমাদের সিরাজদি খানের গর্ব, তারা আমাদের এই সিরাজদি খানের কৃতি সন্তান, প্রত্যেকেই মেধাবী সন্তান। তাদের মেধার, তাদের এই সাফল্যের আমরা অংশীদার হওয়ার জন্য আপনাদেরকে এই প্রোগ্রামে দাওয়াত করেছি। আপনারা আমাদের এই দাওয়াতে সাড়া দিয়েছেন, তার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আপনাদের যে মেধার মাধ্যমে আপনারা জীবনের একটা ধাপ পার করেছেন, এরপরে আরো অন্যান্য ধাপ আছে, সেই ধাপগুলো অতিক্রম করবেন। আপনারা ভালো মানুষ হতে হয়, প্রত্যেকেরই ভালো মানুষ হওয়া প্রয়োজন। আর ভালো মানুষ হতে গেলে তাদের জন্য সুসংবাদ যে আপনাদের আমাদের যে অতিথিবৃন্দ আছেন, তারা স্ব স্ব ক্ষেত্রে প্রত্যেকেই প্রতিষ্ঠিত। ওনাদের কাছে কাছাকাছি আসতে পেরেছেন, ওনাদের কাছ থেকে ভালো ভালো জিনিস জানতে পারবেন, আপনাদের জীবন ক্ষেত্রে অনেক কাজে লাগবে। এবং আপনাদের উৎসাহ দেওয়ার জন্যই আমরা এই প্রোগ্রামের আয়োজন করেছি। আপনারা আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমরা সকলে মিলে একটি সুন্দর সিরাজদি খান গড়ে তুলতে পারবো। সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ সাইদুল বাশার ভাইকে। সাইদুল বাশার ভাই আপনাদের সামনে আজকের প্রোগ্রামের লক্ষ্য উদ্দেশ্য জিকুট ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে একটা সামারি পেশ করেছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের যেই মূল আকর্ষণ যারা, তারা হচ্ছেন মূলত শিক্ষার্থী, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ এবং এসএসসিতে সাফল্যের সাথে গোল্ডেন জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ। তাদের অনুভূতি আমরা শুনবো। এই পর্যায়ে আমি ডেকে নিব তাইয়েবা হোসেন আন্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী, তার অনুভূতি পেশ করার জন্য। তাইয়েবা হোসেন আন্না। আসসালামু আলাইকুম সবাইকে। আমি তাইয়েবা হোসেন আন্না, ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্ট। আজকে আমি জিকুট সংগঠনে এসেছি। এখানে আমাকে অভ্যর্থনা দেওয়া হবে এবং আমি খুবই আনন্দিত যে এখান থেকে আমার অনেকগুলো সিনিয়রের সাথে আজকে আমার প্রথম পরিচয় হবে। আজকে যদি আমি এখানে না আসতাম তাহলে হয়তো আমি তাদের সাথে কখনো আমার পরিচয় হতো না, এবং তারা আজকে তাদের নির্দেশনা থেকে আমি অনেক কিছু শিখতে পারবো। এটার জন্য আমি খুবই খুশি। আর আমি যদি জানতাম যে ওনারা এসএসসি এবং এইচএসসি থেকে ওনারা অভ্যর্থনা প্রদান করে, তাহলে হয়তো আমি আরো 2বার এখানকার অংশ হতে পারতাম। সেটার জন্য আমি একটু দুঃখিত। আচ্ছা, তাহলে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। তাই এবার আগ্রহের জন্য ধন্যবাদ। আমরা বিগত বছর এইচএসসি ভালো রেজাল্ট করেছে যারা, তাদেরকে সম্বর্ধনা দিয়েছি। দীর্ঘদিন যাবৎ আমরা এই ধরনের শিক্ষার্থীদের উৎসাহমূলক কার্যক্রমে আমরা অংশীদার হয়ে আসছি। এই পর্যায়ে আমি ডাকবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী এস.এম. ওবায়দুল্লাহ হীরাকে তার অনুভূতি সংক্ষেপে শেয়ার করার জন্য।
এখানে উপস্থিত সকলকে জানাই আসসালামু আলাইকুম। আমি আছি ওবায়দুল্লাহ হীরা। আমি স্টেজে বক্তব্য দিতে পারি না, তেমন এই প্রথমে দিচ্ছি। আমি এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগে চান্স পেয়েছি। আমার জন্য সকলে দোয়া করবেন। জানি না কতটুকু অর্জন করতে পেরেছি, সকল কিছুর জন্যই আমি অনেক নিজেকে কি বলবো বুঝতে পারি না, বুঝতে পারছেন। নতুন সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আমার মা বাবাকে অনেক ধন্যবাদ জানাবো, তারা আমার জন্য অনেক করেছেন। এখন এখানে আমি সকলকে অনেক ধন্যবাদ দিতে চাই, তারা আমাকে এখানে কথা বলার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে আসলো ওবায়দুল্লাহ হীরা, ওনাকে কথা বলতে পারে না, যথেষ্ট ভালো কথা বলতে পারে। মোল্লারদর মসজিদ পর্যন্ত, আর হীরারদর ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত। জোরে একটা হাততালি হবে। ঢাকা ইউনিভার্সিটিকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড। সেইখানে গিয়ে সে একটা সিট ম্যানেজ করেছে, একটা জায়গা দখল করেছে প্রতিযোগিতার মাধ্যমে। এটা কি চারটিখানি কথা? ব্যাপারটা কি এত সহজ? কাজেই আমাদের আজকে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন, তাই না? আমাদের শিক্ষকদের জন্য জোরে একটা হাততালি হবে। তো আমরা ইনশাআল্লাহ সামনে শিক্ষকদের নিয়ে প্রোগ্রাম করবো, গুণীজনদেরকে নিয়ে প্রোগ্রাম করবো। শিক্ষকের কাজ হচ্ছে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং সমাজ কল্যাণ, এই বিষয়গুলো নিয়ে। আমাদের কাজ হচ্ছে সিরাজদি খান সহ সারা বাংলাদেশি, এবং দেখবেন যে সিরাজদি খানের ভিন্ন ধর্মী কিছু কাজ আমরা প্রতিবারই করে থাকি, এবারও করছি। ইনশাআল্লাহ সামনে যদি আপনারা আমাদের সাথে থাকেন, পাশে থাকেন, তাহলে আমরা বড় বড় কাজ করব। সবাই থাকবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পেয়েছে আমরা তাদের অনুভূতি শুনলাম। আমি এই পর্যায়ে অনুরোধ করবো যারা জিপিএ 5 পেয়েছে তাদের দুইজনের অনুভূতি শোনার জন্য। আমি মুহূর্তে অনুরোধ করবো মোহাম্মদ জোবায়ের দেওয়ান, রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজের ছাত্র। জোবায়ের আছে এখানে? জোবায়েরকে অনুরোধ করছি তার অনুভূতি শেয়ার করার জন্য। জোবায়েরের জন্য জোরে একটা হাততালি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছি এবং জিপিএ 5 পেয়েছি। আজ জিকুট ফাউন্ডেশন থেকে যারা জিপিএ 5 পেয়েছে তাদের সংবর্ধনা অনুষ্ঠানে আমি খুশি। ধন্যবাদ। জোরে হাততালির জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে আপনারা যারা আসছেন, আপনারা যারা জিপিএ 5 পেয়েছেন, আপনারা যদি জিপিএ 5 না পাইতেন তাহলে তো আমরা প্রোগ্রাম করতে পারতাম না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ সামনে আপনারা যারা জিপিএ 5 পেয়েছেন, এবার হচ্ছে যারা ভার্সিটিতে চান্স পেয়েছে, একসাথে প্রোগ্রাম করার কারণটা হলো যারা জিপিএ 5 পেয়েছে তারা যেন যারা ভার্সিটিতে চান্স পেয়েছে তাদেরকে দেখে ইন্সপায়ার্ড হয় যে ইনশাআল্লাহ সামনে আমি যদি এরকম জিপিএ 5 এবার তো পাইছি, সামনে যদি আমি ভালো রেজাল্ট না করি তাহলে কিন্তু আমি পাবলিক ভার্সিটিতে চান্স পাইতে পারবো না। আর যারা আপনারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন তাদের জন্য আজকে আমাদের এই বিশেষ অতিথিবৃন্দ, যে তারা তাদের জীবনে কিভাবে সফল হয়েছে, কিভাবে আমাদের এই সিরাজদি খানের বালুচরের থেকে জাতিসংঘে চলে গেছে, কিভাবে আমাদের এই সিরাজদি খান থেকে নটরডেম বিশ্ববিদ্যালয়ে হচ্ছে প্রফেসর হয়েছে, কিভাবে আমাদের এই সিরাজদি খানের একজন ভাই হচ্ছে বাংলাদেশ ফায়ার সার্ভিসের হচ্ছে চিফ ইঞ্জিনিয়ার হয়েছে। তো এগুলো হচ্ছে আপনাদের জন্য ইন্সপায়ারেশন। আপনারা তাদের থেকে শুনবেন। আপনাদের যদি কোনো পরামর্শ জানার থাকে, এরিয়ার গাইডলাইন লাগে, আপনারা হাত তুলবেন, তাদেরকে প্রশ্ন করবেন, তারা আপনাদের ইনশাআল্লাহ উত্তর দিবে। সবাই আছেন তো ইনশাআল্লাহ? অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের এই পর্যায়ে আমাদের আজকে যারা বিশেষ অতিথিবৃন্দ রয়েছে আমরা তাদের থেকে তাদের মতামত শুনবো। আমি এই পর্যায়ে একজন শিক্ষককে অনুরোধ করবো তার মতামত শেয়ার করার জন্য। আসলে আমাদের কাজ হচ্ছে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং সমাজ কল্যাণ নিয়ে। সবসময় আমরা শিক্ষককে সবসময় সবার আগে প্রায়োরিটি দিয়ে থাকি। আমি এই মুহূর্তে অনুরোধ করবো আমাদের শ্রদ্ধেয় মোহাম্মদ জামাল হোসেন স্যারকে, প্রধান শিক্ষক ইসাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, স্যারকে তার মতামত শেয়ার করার জন্য। জামাল স্যারের জন্য জোরে একটা হাততালি হবে। জিকুট ফাউন্ডেশন সম্বর্ধনা 2025-এ আজকে সম্মানিত সভাপতি
অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের এই সভার প্রধান আলোচক অধ্যাপক ডক্টর জমির হোসেন, অধ্যাপক নটরডেম বিশ্ববিদ্যালয়, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আগন্তুক বৃন্দ, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি জিকুড ফাউন্ডেশনের যে কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। এটা অনেকটা বাড়ির খেয়ে বনের মোষ তাড়ানোর মতো, একেবারেই নিঃস্বার্থভাবে যারা কাজ করতে আগ্রহী, যাদের মন মানসিকতা সেভাবে তৈরি হয়েছে, তারাই এইরকম একটা অনুষ্ঠান করতে পারে। দীর্ঘদিন যাবৎ জিকুড ফাউন্ডেশন এইরকম অনুষ্ঠান করে আসছে। আমরা প্রথমেই যারা এখানে আছো, তোমরা যারা ছাত্র ছাত্রী, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা নিশ্চয়ই জিকুড শব্দের অর্থ জানো। জিকুড বা ঝিকুর বা মস্তিষ্ক কিংবা ব্রেইন, এই হচ্ছে জিকুডের অন্যান্য শব্দগুলো। তো বুঝতেই পারছো যে কি নিয়ে কাজ করে। মানুষের সবচেয়ে মূল্যবান যে সম্পদটা, এটা সবচেয়ে সুরক্ষিত থাকে মস্তিষ্ক, সেই মস্তিষ্ক নিয়ে কাজ করে। আর এখানে যারা উপস্থিত হয়েছে তারা সিরাজ দিখানের সবচেয়ে মেধাবী, সবচেয়ে ব্রেইনি, সবচেয়ে মস্তিষ্ক সম্পন্ন শিক্ষার্থীরা। তাদেরকে আজকে জিকুড ফাউন্ডেশন সম্বর্ধনা দিচ্ছে। সেই সাথে তোমরা, আমি সবাই আলোচক কিংবা অতিথিরা রয়েছেন, তারা সবাই তাদের নিজের ক্ষেত্রে, শাসক ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত, এবং তারা এমনিতে প্রতিষ্ঠিত হয়নি, তারা যথেষ্ট পড়াশোনা করেছে, তাই তারা আজকে এই জায়গায়। আমি আমার ব্যক্তিগতভাবে আমি একটু অভিজ্ঞতা করে শেষ করবো আজকে। আমি একজন শিক্ষক, একই সাথে আমি একজন অভিভাবক। আমি দেখতে পেয়েছি যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়া কতটা চ্যালেঞ্জিং। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার মেয়েকে নিয়ে ভর্তি পরীক্ষা বলবো না, অনেকটা বলবো যুদ্ধে আমি অংশগ্রহণ করেছিলাম। আমার মেয়ে, ওর 1707টা সিট ছিল বোধহয় কমার্স, তোমরা আর্টসে তোমরা জানো যারা ভর্তি হয়েছ। তো আমার মেয়ে ডাক পাইনি, এটা বেশি। তো যাই হোক, এরকম আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন ছাত্রী বললেন যে যদি যথাযথ কমিউনিকেট করা যেত তাহলে আমি আরো 2 বার এখানে আসতে পারতাম। আমি চাইব পরবর্তীতে জিকুড ফাউন্ডেশন আরেকটু তৎপর হবে, কারণ তাদের স্বীকৃতিটা অনেক বড় স্বীকৃতি হিসাবে স্টুডেন্টরা নেয়। আর তারা যে কাজটা করে, এমন না যে আরো 2-4-5টা ফাউন্ডেশন করে, কাজে এই স্বীকৃতিটা তার স্টুডেন্টদের জন্য খুবই প্রত্যাশিত। তো আমি আর কথা দীর্ঘায়িত করব না, শুধু এই কথাটা বলবো, যেসব বাবা মা এর ছেলে মেয়েরা আজকে ইউনিভার্সিটিতে কিংবা জিপিএ পাস পেয়েছে, তারা যেমন গর্বিত, তেমনি ভাবে গর্বিত তাদের স্কুল এবং কলেজের শিক্ষকরা। তো কাজেই আমি সবাইকেই ধন্যবাদ জানাবো তাদের এই অবদানের জন্য, একজন ছাত্রকে, একজন ছেলে বা মেয়েকে গড়ে তোলার জন্য। সবশেষে আমি বলবো যে এই ফাউন্ডেশন পরবর্তীতে প্রত্যেকটা স্কুল থেকে অন্তত 10 জন স্টুডেন্ট যারা ক্লাসে প্রথম দিকে থাকে, তাদেরকে যদি নিয়ে আসে, তো তারা এই অনুষ্ঠানটা দেখে আমার মনে হয় অনুপ্রাণিত হবে এবং ভালো করার চেষ্টা করবে। সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ স্যারকে। স্যার তার মূল্যবান
সাজেশন পেশ করেছেন তাদের আমাদের জন্য, স্টুডেন্টদের জন্য। এবং আমি দুঃখিত যে আমাদের কোনো কারণে, কমিউনিকেশন গ্যাপের কারণে হয়তো আমরা স্যারের মেয়েকে ডাকতে পারিনি, তবে আমরা তার কাছে রিকোয়েস্ট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এই পর্যায়ে আমাদের সামনে তার আগে বলে রাখি, আমাদের স্টেজে উপস্থিত হয়েছেন আমাদের সিরাজদি খানেরই ব্যক্তিত্ব এবং মাসিক বিক্রমপুরের সম্পাদক সৈয়দ মুকুট হাসান, মাহমুদ হাসান মুকুট ভাই, এবং তিনি আমাদের জিকুট ফাউন্ডেশনের দীর্ঘদিনের পৃষ্ঠপোষক। এছাড়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমানুল্লাহ স্যার। এ পর্যায়ে আমরা বক্তব্য চলে যাচ্ছি। এ পর্যায়ে বক্তব্যের জন্য আমি ডাকবো জনাব নুরুল ইসলাম খান, এমকম। তিনি জাপান প্রবাসী এবং পৃষ্ঠপোষক জিকুট ফাউন্ডেশন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জিকুট ফাউন্ডেশন সংবর্ধনা 2025 অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান আলোচক এবং বিশেষ অতিথিবৃন্দ, আর মঞ্চের সামনে উপস্থিত আছেন আগামীর ভবিষ্যৎ এবং অভিভাবকবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আসলে আমি এই জিকুট ফাউন্ডেশন জানতাম না জিকুট ফাউন্ডেশন কি। ইকবাল আমার খুব কাছের ছোট ভাই, আমি জাপানে থাকি দীর্ঘদিন যাবত। তখন এই জিকুট ফাউন্ডেশন সম্পর্কে আমার ইকবাল মাঝে মাঝে ফোন দিত এবং তার কার্যক্রম সম্পর্কে অবগত করত। সেই সুবাদে আমি জিকুট ফাউন্ডেশনের সাথে দীর্ঘদিন যাবত জড়িত। কারণ জিকুট ফাউন্ডেশনের কাজ হচ্ছে শিক্ষা, সংস্কৃতি, সমাজ কল্যাণ নিয়ে কাজ করে। সেই সুবাদে আমিও ছোটবেলা থেকেই কোনো সংগঠন নেই আমার, কিন্তু আমি মানুষের কল্যাণে এবং ভালো কাজে অংশগ্রহণ করার চেষ্টা করি। যাই আজকে আমি যেহেতু জাপান থেকে আসছি ছুটিতে, সেই সুবাদে ইকবালের সাথে আমার কমিউনিকেশন হচ্ছে। আজকে আমাকে এখানে কিছু বলার জন্য যেহেতু সুযোগ করে দিচ্ছে, তার জন্য ধন্যবাদ। আসলে এখানে যারা আছেন আমার সবাই ছোট ভাই বোন, জিপিএ 5 পেয়েছেন, কেউ পাবলিক ভার্সিটিতে চান্স পেয়েছেন। আমিও জগন্নাথ থেকে পড়াশোনা করেছি। তো এই যে আপনাদের যে কৃতিত্ব, এই কৃতিত্ব শুধু আপনাদের না, আমাদের সিরাজদি খানবাসী, আমাদের সবার গর্বের বিষয়। আমরা গর্ব করে বলতে পারবো আমাদের পাবলিক ভার্সিটিতে, ঢাকা ভার্সিটিতে ভাই বোন চান্স পেয়েছে, কেউ মার্কেটিং এ, কেউ ফিনান্সে, কেউ ম্যানেজমেন্টে, বিভিন্ন সাবজেক্টে চান্স পেয়েছে। তো আপনারা আর যারা এবার এসেছিতে অনেকে ভালো রেজাল্ট করছেন, আমাদের হিসাবে স্কুলের এবার ভালো একটা রেজাল্ট করছে, আমি শুনে আমি খুব আনন্দিত হয়েছি। এবার অনেকে A+ পেয়েছে। তো যাই হোক, আমি বেশি কিছু বলবো না, যারা আমার শ্রদ্ধ ব্যক্তিত্ব আছে তারাই আপনাদের দিক নির্দেশনা দিবে। তো আমি এতটুকু বলবো, আমি শুধু প্রবাসে থাকি, আপনাদের সাথে এই জিকুট ফাউন্ডেশনের সাথে কল্যাণমূলক স্বার্থে, শিক্ষা সংস্কৃতির স্বার্থে আমি যেখানেই থাকি আপনাদের সাথে শরীক হব, অংশীদার থাকবো। ভালো কাজে আমি আমার ইনফো করেন, আমি আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালো থাকি, আপনাদের পাশে থাকতে পারি, এই কামনা করি। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ নুরুল ইসলাম ভাইকে তার সুন্দর মতামত শেয়ার করার জন্য। সবাই আছি তো? স্টুডেন্ট আপনারা আছেন তো সবাই? এই যে ক্রেজগুলো কার জন্য? এইখানে যারা জিপিএ 5 পেয়েছেন এবং যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন, আপনাদের জন্য ক্রেজগুলো রাখা আছে। কেউ যদি চলে যান তাহলে কিন্তু ক্রেজ খতম। তো সবাই ধৈর্য সহকারে বসবেন। আমরা খুব শীঘ্রই আমাদের আজকের ফরমাল প্রোগ্রামটা শেষ করে আমরা ক্রেজ বিতরণ করব। আর এখানে আমাদের আজকে যারা আছে তারা বিভিন্ন আমাদের সামাজিক সংগঠনে কাজ করে এমন নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের যারা উপদেষ্টারা রয়েছেন, তারা একজন ব্যক্তিগত জীবন অনেক সফল। তো আপনাদের যদি কোনো পরামর্শ থাকে, কোনো কিছু বলার থাকে, আপনারা আপনাদের মতামত শেয়ার করবেন বা কোয়েশ্চেন করবেন। আমাদের উপদেষ্টা যারা রয়েছে এবং বিশেষ অতিথি তারা তার উত্তর দিবে। তো আমাদের মাঝে আমাদের আরেকজন প্রিয় বড় ভাই উপস্থিত হয়েছেন, মাসিক বিক্রমপুরের আমাদের
সবার প্রিয় সৈয়দ মোহাম্মদ মাহমুদ হাসান মুকুট ভাই। মুকুট ভাইয়ের জন্য জোরে একটা হাততালি। মুকুট ভাই আসলে আমাদের জিকুট প্রতিষ্ঠার শুরু থেকে এবং বা তারও আগে থেকে আমাদের সাথে সম্পৃক্ত এবং তার দিক নির্দেশনা গাইডলাইন সবসময় আমরা পেয়ে আসছি। আশা করি ইনশাআল্লাহ মুকুট ভাই সামনে আমাদেরকে গাইডলাইন প্রদান করবে যাতে আমরা সামনে ভালো করতে পারি। আমাদের আজকের প্রোগ্রামে বেশ কিছু সামাজিক সংগঠনে যারা কাজ করে আমাদের মুন্সিগঞ্জ, সিরাজদিঘি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায়, তারাও একসাথে একত্রিত হয়েছেন। আমি এই মুহূর্তে অনুরোধ করছি সামাজিক সংগঠনের যারা সহযোদ্ধা রয়েছেন তাদের থেকে ছোট করে তাদের কিছু মতামত শুনবো। আমি এই মুহূর্তে অনুরোধ করছি আমাদের এই সিরাজদিঘি মুন্সিগঞ্জে বেশ কয়েকটি সংগঠনের সাথে সম্পৃক্ত আমাদের ইকরাম ভাই। আমি অনুরোধ করছি মোহাম্মদ ইকরামুল হাসানকে তার মতামত শেয়ার করার জন্য। জোরে একটা হাততালি ইকরাম ভাইয়ের জন্য। আর যারা এখন এবার গোল্ডেন পেয়েছেন এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন, তারা ভবিষ্যতে অবশ্যই রিকোয়েস্ট করবো আপনারা বিভিন্ন সামাজিক সংগঠন, ডিবেটিং ক্লাব, ইংলিশ ক্লাব, ইংলিশ অলিম্পিয়াড সহ যতগুলো ক্লাব অ্যাক্টিভিটিস আছে ইনশাআল্লাহ আপনারা সম্পৃক্ত হবেন। এই জিনিসটা আপনার একাডেমিক কোয়ালিফিকেশনের সাথে সাথে আপনাকে একজন বেটার প্রেজেন্টার, বেটার মানুষ হিসেবে গড়ে তুলবে। অনুরোধ করছি ইকরাম ভাইকে। ধন্যবাদ শাওন ভাইকে। প্রথমেই এখানে উপস্থিত আমার সব সম্মানিত ব্যক্তিবর্গ যাদের দিক নির্দেশনায় আমি বিগত কয়েক বছর ধরে সামাজিক সংগঠনগুলো করতেছি। যেহেতু সংক্ষিপ্ত বক্তব্য তাই সবার নাম নিলাম না, এই জন্য দুঃখ প্রকাশ করছি। আর সবাই সম্মানিত ব্যক্তি আর সামনে উপস্থিত আমার সকল অভিভাবকবৃন্দ এবং যারা শিক্ষার্থী রয়েছেন, যারা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন বা যারা জিপিএ পেয়েছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থ থেকে অনেক অনেক শুভকামনা। আর আমি বিভিন্ন চেষ্টা করি ভালো কাজের সাথে থাকতে। বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত আছি, যেমন যুব রেড ক্রিসেন্টের একজন ইউথ লিডার হিসেবে দায়িত্ব পালন করতেছি। জাতিসংঘ ইউথ এন্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ থেকে অ্যাসোসিয়েট সদস্য হিসেবে দায়িত্ব পালন করতেছি আর কি। আর বিডিকিনও করছি। আর আমি এই কথা বলার কারণ হলো কি, আপনারা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ডিবেটিং ক্লাব যেমন সাউন্ড ভাই বললো, আর সামাজিক কাজগুলো, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা খেলাধুলা এইসব চর্চা করবেন। কারণ এইসব চর্চা না করলে আর কি দেখেন শুধু পড়াশোনার দিকে থাকলে আপনার মন মানসিকতা কি অনেক ক্ষেত্রে একটু লেগিংস করে যায় আর কি, যে বিকশিত কম হয়। তো আমি যেটা আর কি চর্চা করি, আমিও আমার ক্যারিয়ারের সাথে সাথে বিভিন্ন সামাজিক সংগঠন করছি বিগত 6-7 বছর ধরে। নিজের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, নিজের এই স্কিল, দক্ষতা, লিডারশিপ এগুলো সব তৈরি করছি। এই জন্য হয়তো একটা কথা বলার একটু সুযোগ পেয়েছি আপনাদের সামনে। তো আমিও যাবো যে আপনারা আপনার পড়াশোনার মাধ্যমে আমাদের সিরাজদিঘি মুন্সিগঞ্জকে আপনারা আলোকিত করেন। এই পাশাপাশি ডিবেটিং ক্লাব, ইংলিশ ক্লাব বা যে কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। আর বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিতে কিন্তু হিউজ অপরচুনিটি, সেখানে অসংখ্য কি সাংগঠনিক প্ল্যাটফর্ম রয়েছে। আপনারা ক্লাইমেট নিয়ে কাজ করতে পারেন, লিডারশিপ নিয়ে কাজ করতে পারেন, বা বিভিন্ন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে লায়ন্স ক্লাব আছে। এইসব কাজের মাধ্যমে কি সমাজ বা আপনার ক্যাম্পাসটাকে সুন্দর করে রাখতে পারেন। তো এই আর কি আমার এই কথা এই পর্যন্তই। ইনশাআল্লাহ আবার নেক্সট প্রোগ্রামে দেখা হবে। আর জিগুটকে অনেক ধন্যবাদ প্রতিবারের মতো সুন্দর প্রোগ্রাম আয়োজন করে। আর বিশেষ করে ধন্যবাদ ইনভাইট করার জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ইকরাম ভাইকে তার মতামত শেয়ার করার জন্য। আমি এই মুহূর্তে অনুরোধ করছি আরেকজন সামাজিক সংগঠনের সহযোদ্ধা মোহাম্মদ জুয়েল শেখকে। মোহাম্মদ জুয়েল শেখের জন্য জোরে একটা হাততালি। রহিম ভাই প্লিজ মঞ্চে চলে আসেন। রহিম ভাইয়ের জন্য জোরে একটা হাততালি, আমাদের একজন সদস্য এবং অ্যাক্টিভ পারসন। রহিম ভাই মঞ্চে চলে আসেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুয়েল শেখ। আমি সামাজিক সংগঠনের সাথে যুক্ত আছি এবং স্বেচ্ছাসেবী হিসেবে পরিচিতি দিতে সব জায়গায় স্বচ্ছন্দ বোধ করি। আমি আশা করবো এখানে অনেকেই আছে যারা এবার পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছেন, এবং আমি চাই যে আপনারা তো আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ লাইনফল, আপনারা তো সামনে নেতৃত্ব দিবেন ইনশাল্লাহ। তো আমিও চাই আপনারা প্রত্যেকটা স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো আছে, সামাজিক সংগঠনগুলো, সেই সংগঠনগুলোর সাথে সংযুক্ত থাকবেন এবং বাংলাদেশকে এগিয়ে নিতে আপনারা সাহায্য করবেন। আমি মনে করি বাংলাদেশ সরকারের পাশাপাশি আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি যে সামাজিক সংগঠনগুলো আছে তারা খুব দেশের জন্য কাজ করে যাচ্ছে ভালো। আমি চাই আপনারা প্রত্যেকটা সংগঠনের সাথে সংযুক্ত থাকেন এবং আমাদের জিকুট ফাউন্ডেশনের সাথে আপনারা সদস্য হিসেবে কাজ করতে পারেন। আমাদের জিকুট সবসময় স্বেচ্ছাসেবীদের জন্য উন্মুক্ত আছে। আপনারা চাইলে আমাদের সাথে সংযুক্ত হয়ে সামাজিক কাজগুলো করে যেতে পারেন। এবং বেশি কিছু বলার নাই, এখানে অনেক আরো আছে, সবাই বক্তব্য দিবে। তো আশা করছি জিকুটের জন্য আপনারা দোয়া করবেন এবং বাংলাদেশে
আর যারা এই কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, স্টুডেন্টদের একটা অঘটন ঘটেছে, তাদের সবার জন্য অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি বক্তব্যের জন্য ডাকবো আমানুল্লাহ স্যারকে। আমানুল্লাহ সাবেক প্রধান শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়। আসসালামু আলাইকুম। অধ্যকার এই মহতী সভার সম্মানিত সভাপতি, উপবিষ্ট বিভিন্ন অতিথিবৃন্দ এবং সামনে উপস্থিত সবাইকে আমার প্রাণঢালা শুভেচ্ছা এবং সালাম। আজকের এই বইতে অনুষ্ঠানের আয়োজন আমার কাছে খুবই ভালো লাগছে, উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য। যারা আমি সাইদুল বাশারের সাথে ফোনে শেয়ার করছি যে অনুষ্ঠানটা কিসে, ওরা বললো যে যারা শেয়ার যেখানে জিপিএ 5 পাইছে বিভিন্ন স্কুল থেকে এসেছে তাদেরকে একটা সম্মাননা দেওয়া হবে এবং ঢাকা ইউনিভার্সিটিতে যারা চান্স পেয়েছে তাদেরকে সম্মাননা দেওয়া হবে। তো এই ধরনের অনুষ্ঠান খুবই একটা মহৎ উদ্যোগ এবং এজন্য যারা এই আয়োজন এবং জিকুট ফাউন্ডেশনকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই অনুষ্ঠান উদ্যোগী যারা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি খুবই আনন্দিত যে আমি এই অনুষ্ঠানে দাওয়াত পেয়েছি ওদের মাধ্যমে, ওদের কাছ থেকে। এই জিকুট ফাউন্ডেশন এটার সাথে আমার ছেলেও খুব সংযুক্ত ছিল, যে কোনোভাবে হোক যে কোনো কারণে হোক বাইরে চলে গেছে, যার জন্য আমার ছেলে এখানে আসা যাওয়া করতো ওদের সাথে। তা আমি ক্ষুদ্র পরিসরে এই ধরনের বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে আমি জড়িত ছিলাম, জড়িত আছি। এই এরকম বৃহৎ পরিসরে এই ধরনের আয়োজন যারা করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। খোদা হাফেজ। অসংখ্য ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য ডাকবো জিকুট ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম তালুকদার ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আয়োজিত জিকুট ফাউন্ডেশন সংবর্ধনা 2025-এ উপস্থিত আজকের সভার সম্মানিত অতিথিবৃন্দ এবং সামনে উপস্থিত বিভিন্ন স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো আজকে এই সুন্দর আয়োজন যারা করেছে, যারা নিয়োজিত আছে, তাদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আর বেশি কিছু আমি বলতে চাচ্ছি না। এই আয়োজন সুন্দর এবং সফলভাবে অনুষ্ঠিত, শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ রহিম ভাইকে। আচ্ছা, আমার হাতে একটা জিকুট পত্র আছে, আপনারা কি পেয়েছেন? কারা কারা পেয়েছেন একটু উপরে তোলেন। মাশাআল্লাহ। বাবু ভাই একটা ছবি তুলবেন। আবার 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 সবাই আমরা একসাথে তুলবো, আর বাবু ভাই একটা সুন্দর ছবি তুলবে। এই ছবি সামনে আবার এই জিকুট পত্রের মধ্যে ইনশাআল্লাহ একদিন আসবে এবং পেপারে আসবে। সবাই সবাই একটু উপরে ধরে রাখি। আচ্ছা, হয়তো সবার হাতে দেওয়া হয় না, ইনশাআল্লাহ আমরা আবার বাকিগুলো তাদেরকে পৌঁছে দিব, যারা যারা পান নাই বা তাদের যদি প্রয়োজন হয়। এই জিনিসটা কি আসলে? এটা একটা শিক্ষার বলতে পারেন একটা ম্যাগাজিন। কিছু জ্ঞানী লোকের কিছু কবিতা, তার মতামত, তার ভাষা, তার বই প্রকাশের একটা সংকলন। তো আপনারা যারা এবার হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন অথবা যারা এবার গোল্ডেন এ প্লাস পেয়েছেন, আপনাদের মধ্য থেকে যদি আপনারা কেউ লেখালেখি করেন, কবিতা, আবৃত্তি, ছড়া, প্রবন্ধ, কিংবা আপনার ব্যক্তিগত কোনো যদি নিজের ইন্সপায়ারিং কোনো স্টোরি থাকে, আপনার বাবা মাকে নিয়ে যদি কোনো লেখা থাকে, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে জিকুটে আমাদের ফেসবুকে পেজ রয়েছে, আমাদের ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে, jikutpotro.com নামে আমাদের একটা ডোমেইন আছে। আপনি সেই ওয়েবসাইটে গেলে এই ম্যাগাজিনের ডিজিটাল সংকলন পাবেন। যদি আপনার লেখালেখি করার অভ্যাস থাকে আপনারা আমাদেরকে জানাবেন, এর পরের সংকলন ইনশাআল্লাহ আপনার লেখা পাবলিশ হবে। কে কে লেখালেখি করেন হাত তোলেন তো দেখি।
মানে কে কে লেখালেখি করেন? একজনই খালি, আর কেউ না? 2 জন। কে কে ইচ্ছুক যে সামনে লেখালেখি করবেন, লেখক হবেন, কবিতা পাবলিশ করবেন? এই 2 জনের জন্য জোরে একটা হাততালি হবে। তো সবাইকে অনুরোধ করব, আপনার পড়াশোনার পাশাপাশি আপনার যদি লেখালেখির ইচ্ছা থাকে তাহলে দেখবেন যে আপনার নিজের একটা এক্সট্রা স্কিল ডেভেলপ হবে। সবাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ, এবং এটা পড়বেন রেগুলার। যারা যারা পান নাই আমাদের অনলাইন সংস্করণ রয়েছে, সেখানে পড়বেন। আশা করি আপনার চিন্তা ভাবনা চেঞ্জ হবে এবং সামনে আপনি এক সময় ভালো একজন লেখক হবেন। আমি এই পর্যায়ে অনুরোধ করবো একজন সামাজিক সহযোদ্ধাকে, সে রক্ত নিয়ে কাজ করে মুন্সিগঞ্জের বিভিন্ন সংগঠনে। আমি অনুরোধ করছি দীপ্ত দাশগুপ্তকে তার মতামত শেয়ার করতে হবে। দীপ্ত দাশগুপ্তের জন্য জোর একটা হাততালি। আর সামাজিক সংগঠনে আমাদের সাথে বেশ কিছু সহযোদ্ধারা রয়েছেন। আমি আবার অনুরোধ করছি, যারা এবার বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন এবং যারা এবার হচ্ছে গোল্ডেন এ প্লাস পেয়েছেন, আমি অনুরোধ করব আপনারা চেষ্টা করবেন পড়াশোনা ঠিক রেখে পড়াশোনার পাশাপাশি ক্লাব অ্যাক্টিভিটিস গুলো করতে। এমন যেন কখনোই না হয় পড়াশোনা বাদ দিয়ে আপনি সামাজিক সংগঠনে 24 ঘন্টা কাজ করছেন, দরকার নাই। আগে পড়াশোনা, আগে আপনার ক্যারিয়ার, সবকিছু ঠিক রেখে পাশাপাশি কাজ করবেন। ধন্যবাদ। দীপ্ত দাশগুপ্ত। আসসালামু আলাইকুম। আমি দীপ্ত দাশগুপ্ত, বালিগড় রক্তদান সংস্থার প্রতিষ্ঠাতা। এছাড়াও আমি বিভিন্ন গণমাধ্যমে কাজ করি, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে। তো আসলে আমাদের স্বেচ্ছাসেবীর কাজ কিন্তু প্রধানত আমরা যেটা বুঝেছি সেটা হচ্ছে মানে নিজের খেয়ে পড়ার মস্তা। আমরা সবাই কিন্তু আমাদের নিজেদের টাকা খরচ করে বিভিন্ন সংগঠনগুলো পরিচালনা করি, বা আমাদের কাছে বড় ভাই ছোট ভাই যারা আছে, যারা একটু মোটামুটি ভালো অবস্থান আছে, আমরা কিন্তু তাদের মাধ্যমে কিছু ডোনেশন নিয়ে আমাদের কার্যক্রম করা করি। তো আমার আসলে বলার কিছু নেই, কারণ হচ্ছে আমাদের সংগঠন আলাদা হতে পারে, কিন্তু আমাদের সবার কাজ একটাই, সেটা হচ্ছে আমাদের আশেপাশে যারা আছে, যারা সুবিধা বঞ্চিত, তাদের উপকার করা, তাদের পাশে দাঁড়ানো। তো ধন্যবাদ জানাই জিকো ফাউন্ডেশনকে এমন একটি প্রোগ্রামের আয়োজন করার জন্য। তো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ দীপ্ত দাশগুপ্তকে। আমি এই পর্যায়ে অনুরোধ করছি আরেকজন সামাজিক সংগঠনের সহযোদ্ধা বাবলি আপুকে। বাবলি আপু ঢাকায় বেশ কিছু সামাজিক সংগঠনের সাথে কাজ করে। বাবলি আপুকে অনুরোধ করছি তার মতামত শেয়ার করার জন্য। বাবলি আপুর জন্য একটা হাততালি হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি মাহমুদা খাতুন বাবলি। আমার বাসা হচ্ছে মূলত ঢাকা কেরানীগঞ্জ। আমি একজন শিক্ষার্থী এবং শিক্ষার্থীর পাশাপাশি আমি সকল স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ারের কাজ করে থাকি বিভিন্ন। তো আমার একটাই কথা যে আপনারা যারা এখানে মেধাবী শিক্ষার্থীরা আছেন, যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন এবং জিপিএ 5 পেয়েছেন, সবার কাছে আমার একটাই কথা যে আপনারা শিক্ষা জীবনের পাশাপাশি আমাদের সামাজিক কাজকর্মগুলোর সাথে অ্যাক্টিভ থাকবেন। সবাইকে সামনে পথ চলার জন্য শুভকামনা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ বাবলি আপুকে সুন্দর দিক নির্দেশনা অ্যাডভাইস দেওয়ার জন্য। আচ্ছা, একটা কবিতা আবৃত্তি হলে কেমন হয়? ভালো হয় না? তো এই পর্যায়ে কবিতা আবৃত্তি করার জন্য আমি অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং আমাদের জিকুরের অ্যাক্টিভ সদস্য, আমাদের সকলের পছন্দ নাজির আহমেদ মিয়াজি ভাইকে। নাজির আহমেদ মিয়াজি ভাইয়ের জন্য জোর একটা হাততালি। আমরা আসলে ভাইয়ের অনেক বড় ফ্যান, কবিতা এবং গজল। আমরা ভাইকে অনুরোধ করছি আবৃত্তি করার জন্য। ধন্যবাদ। এটা ঠিক কবিতা না, একজন শহীদের মায়ের চিঠি। একজন শহীদের মা তার সন্তানকে নিয়ে সারাদিন কি ভাবেন, সেই ভাবনাগুলোই আমি চিঠি আকারে ব্যক্ত করার চেষ্টা করছি। 18 জুলাই 2024 ধানমন্ডির পুরাতন 27 নং রোডে রাপা প্লাজা এবং জেনেটিক প্লাজার মাঝামাঝি স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে থাকা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের 11 শ্রেণীর ছাত্র মোহাম্মদ ফারহানুল ইসলাম ভুইয়া ফায়াজ পুলিশের গুলিতে নিহত হন। সেই ফায়াজের মায়ের লেখা চিঠি।
ফায়াজ তুই নেই, তবু তোর ঘরে আলো চলে, মায়ের কাঁধে এখন তোর শৈশবের ঘ্রাণ। তোর জুতো জোড়া দরজার পাশে পড়ে আছে, আমি স্পর্শ করি, মনে হয় তুই এখনো হাঁটিস। এই বুঝে আমার বাবা এসে বলল, মা, ও মা, খিদা পেয়েছে, খুব খিদা পেয়েছে, কিছু খেতে দাও না। তুই যেদিন চলে গেলি আমার আকাশ থেমেছিল কিছুক্ষণ, সাদা মেঘের ভেলায় চড়ে কি যেন বহুদূর চলে গেল। আমি অবলোক চেয়ে আছি তোর নিঃশব্দে চলে যাওয়ার ছায়ার দিকে। তারপর হঠাৎ একদিন শ্রাবণ সন্ধ্যায় একটি সবুজ পাখি এসে জিজ্ঞেস করে, মা, মাগো, তোমার ফায়াজ কোথায়? আমি কিছু বলিনি, কারণ মা তো জানে শহীদেরা হারায় না, তারা ছায়ার মতো থাকে, শুধু দেখা যায় না সহজে। তোরা যেদিন রাজপথে দাঁড়ালি, তোর চোখে আমি সেদিন আগুন দেখেছিলাম। আমার শান্ত শিষ্ট ফায়াজের চাহরিতে অন্যায় আর জুলুমের বিরুদ্ধে তোহের অগ্নিস্ফুলিঙ্গের ঢেউ ঠিকরে পড়েছিল বাবা। আমি জানি বাবা, তুই বৈষম্য মুক্ত সব মানুষের জন্য একটি সুন্দর জনপদ চেয়েছিলি, কিন্তু হারিয়ে গেলি মৃত্যুর পথ ধরে। তুই কি জানতিস এক একটা মার হৃদয়ে এক একটা বিপ্লব জন্ম নেয়? আমি চাই না, তুই ইতিহাসের, তুই জনতার, তবু মা তো চায় না ইতিহাসের ছেলে। মা চায় সন্ধ্যায় ঘরে ফেরা, সন্ধ্যায় ঘরে ফিরে আসা এক সবুজ পুত্র। আমার প্রতিটি প্রার্থনায়, প্রতিটি অশ্রুবিন্দুর স্পর্শে তুই আছিস। দয়াময় আল্লাহ তোকে শান্তি দিক, জান্নাতের আলো দিক। আমার বুক ফেটে যায় অব্যক্ত যাতনায়, তবু কোনো এক অনুযোগ নেই, নেই কোনো শেকায়েত। আমি চুপ থাকি, কারণ তুই বলেছিলি, মা, নেই যদি রক্ত চায় আমি দেব। বাবা জানিস, একদিন শ্রাবণ বিদ্রোহের অবসান হয়, তোদের রক্ত ঝরা ভূখণ্ডে নতুন স্বাধীনতার পতাকা উত্তীর্ণ হয়, কিন্তু মেঘের দেশ থেকে আসা সেই সবুজ আবাবিলেরা কোথায় যেন হারিয়ে গেল। হয়তো আবারও ওরা আসবে এই দেশ মাতৃকার সীমাহীন কোন তাগিদে। তুই ভালো থাকিস বাবা, আমি মা তোর দেওয়া রক্তে দাঁড়িয়ে আছি আজও। মাঝে 10 মাস 10 দিন গর্বে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি। মায়ের ওই চাঁদ মুখ কষ্টের হৃদয় পুড়ে, কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ কষ্টের হৃদয় পুড়ে। পিঠা পুলি বানায়া পায়েস রান্ধিয়া মা অপেক্ষা করে। কত ছেলে বাড়ি যায়, কত ছেলে বাড়ি যায়, আমার না কাজ ফুরায়, তাই তো হয় না যাওয়া গায়ের বাড়িতে। মাঝে 10 মাস 10 দিন গর্বে ধরিয়া করেছেন আমাদের ঋণী। হঠাৎ একদিন সন্ধ্যা বেলায় একটা খবর এলো, সব কিছু আছে আগেরই মতো, মা হারিয়ে গেল। এখন আর পথ চায়া এখন আর পথ চায়া থাকে না কেউ
বসিয়া, তাই তো কষ্টের হৃদয় দূরে মরে। মাগো 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 দুঃখিনী মা। সবাই কেমন ছিল? কথা বলে না কেন? কেমন ছিল? সুন্দর ছিল না? তো আমরা আসলে নাজির ভাইয়ের অনেক বড় ফ্যান। আমরা সব প্রোগ্রামে নাজির ভাই থেকে রিকোয়েস্ট করি যে সুন্দর কিছু হামলা এবং কবিতার প্রতি শোনানোর জন্য। অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি একজন সামাজিক সংগঠনের সহযোগিতা থেকে সংক্ষেপে তার মতামত শেয়ার করার জন্য অনুরোধ করবো। আমি মঞ্চে ডেকে দিচ্ছি কাজী নাজমুল রূপম, সিরাজদি খান ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সদস্য। নাজমুল রূপমকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি কাজী নাজমুল ইসলাম রূপম, সিরাজদি খান ব্যাংকের প্রতিষ্ঠাতা সদস্য। তো রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেছে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের। তো আমি আসলে 2025 এইচএসসি ক্যান্ডিডেট, আপনাদের অনেকের বড় আবার অনেকের অনেক ছোট। তো 21 তারিখ যখন আমাদের পরীক্ষা নিয়ে একটা কথা হলো যে রাত 3টা বাজে, তো রক্তের দরকার হলো। আমার এক বড় ভাই আমাকে ফোন দিল, থেমেস্টিয়ার রুগী, ঢাকা ইকুরিয়ার পাশে, ইকুরিয়া না সমস্ত জায়গায়। তো আমি পরীক্ষার্থী অবস্থায় সকাল 6টা বাজে উঠা ওই জায়গায় ধরতে গেলাম যে আমার পরীক্ষা ক্যান্সেল হয়েছে, আমার রক্তটা দিতেই হবে, আমার বাস্তব কাহিনী। তো আমি চলে গেলাম কথা বলে। তো আজকের এই জায়গায় আমাদের প্রতিষ্ঠাতার আসার কথা ছিল, হয়তোবা আমি স্টেজে তো ভালো বক্তব্য দিতে পারি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে। তো প্রতিষ্ঠাতা মিলন ভাইয়ের আসার কথা ছিল। তো দেখেন ভাগ্যের কি পরিহাস, আমাদের প্রতিষ্ঠাতা আসতে পারলো না। আমাদের একটা রক্তের কল আসছে সিরাজদি খান হেলথ কেয়ার হসপিটালে, আমাদের সহযোগিতা আবার ওইখানে চলে গেছে। তো মানবিক কাজ বলতে অনেক ধরনেরই আছে, স্বেচ্ছাসেবকমূলক প্ল্যাটফর্ম। আমি একাধারে যুব রেড কিচেন, জিগুড ফাউন্ডেশন এবং অনেকগুলো সংস্থার সাথে জড়িয়ে আছি। তো শুধু এগুলা যে আপনার জীবন নির্ধারণ করতে পারে এটা কিন্তু বাস্তব না। আপনার সামাজিক কর্মকাণ্ড আপনার জীবন নির্ধারণ করতে পারে। এ প্লাস দিয়ে আপনাদের সবাই চিনবো না। আমি রূপম আজ পর্যন্ত কোনো এ প্লাস পাইনি, কিন্তু আমার সামাজিক কর্মকাণ্ড আমাকে আজ পর্যন্ত বিসিএসপি শুধু অনেকে আমাকে চিনে। তো আমি বলবো আপনারা যারা ছোট আছেন এবং বড় আছেন, শ্রদ্ধা নিবেদন করে আপনারা সামাজিক কর্মকাণ্ড আসবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আজকে জিকুড ফাউন্ডেশনের মেধাবী ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদানের জন্য যে অনুষ্ঠান, আমি কিছু প্রথমে ত্রুটির কথা তুলে ধরেই শুরু করব। আমাদের একজন শিক্ষক বলেছেন যে তার মেয়ে এখানে দাওয়াত পায়নি। আসলে এটার একটা বড় ধরনের প্রচারণা করা হয়েছে। যারা যারা এই রেজাল্ট ভালো করেছে এবং পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে তাদেরকে তথ্য দেওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু সেটা ওইভাবে হয়নি। এবার আপনারা যারা জিকুড পত্র হাতে পেয়েছেন কিংবা মুন্সিগঞ্জের বার্তা নামক যে সৈয়দ আশরাফ ইকবাল কীর্ত যে পত্রিকা বের হয়, যে দৈনিক পত্রিকাটি বের হয়, সেখানে জিকুড পত্রের ওয়েবসাইট এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে দেওয়া হবে। রেজাল্টের পূর্ব মুহূর্তেই আপনারা সবাই সেখানে আপনাদের তথ্য প্রদান করলে তাইলে হয়তো বা ফাউন্ডেশনের আর এই ত্রুটিটা হবে না। সবাইকে সেই আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আগামীতে রেজাল্টের পরপরই ওই গ্রুপে যোগাযোগ করে আপনাদের তথ্য প্রদান করবেন। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের উপজেলার
ইউনু মহোদয়, তিনি তার ব্যক্তিগত কাজে আজকে উপস্থিত হতে পারেননি, অসুস্থতার কারণে। উনি সকল প্রোগ্রামে অ্যাটেন্ড করেন, ছোট বড় সকল প্রোগ্রামে অ্যাটেন্ড করেন। তাকে না আসার ফলেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে আসলে আমাদের তেমন কিছু বলার নেই। আমাদের যিনি প্রধান বক্তা আছেন, আমাদের অনুকরণীয় এবং অনুধাবনীয় ব্যক্তিত্ব, গবেষক, রবীন্দ্র এবং নজরুল নিয়ে যিনি গবেষণা করেন, জনাব ডক্টর জমির হোসেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই। এবং আজকে এই সবার যিনি সভাপ্রধান, আইসিটি জাতিসংঘের প্রাক্তন কর্মকর্তা, শ্রদ্ধাভাজন বড় ভাই নজরুল ইসলাম, এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য যারা অতিথি আছেন। পাশাপাশি আমার সামনে আমার অগ্রজ প্রতিমরা যারা বসে আছেন, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন, সালাম ও দোয়া রইল। তো আমরা জিকুট ফাউন্ডেশনের যখন শুরু হতে যাচ্ছে, একটু গল্প না বললে হয় না। ইকবাল একদিন আমার কাছে আসলো, যেন আমি এটা সংগঠন করতে চাই, তাই কোন বিষয়ে করতে পারি। আমি বললাম সংগঠন করলে সর্বোচ্চ শিক্ষা বিষয়ক নিয়ে আগাই, এবং কিছু পরামর্শ দেওয়া হলো। সে ঠিক সেভাবেই আগে আজকের এই জিকুট ফাউন্ডেশনকে শুধু জেলা না, জেলার বাইরেও পরিচিত করেছে। ওই জন্য তাকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি অনেক কষ্ট করে 4 মাস অন্তর অন্তর একটা জিকুট পত্র, যাদের মেসেজটা জিকুটের যত সদস্য আছে তাদের কাছে যায়, তাদের লেখা প্রকাশ হয়। ছোট বড় অনেকেই লিখেন, এখানে একজন হাত তুলেছেন, আপনারা লিখেন। আসলে আপনারা সবাই লিখেন, কম আর বেশি। কেউ লজ্জা পান, প্রকাশ করতে চান। আমিও যেমন 5-6টা বই লিখেছি, বা প্রথম বই প্রকাশ করার পরে কাউকে দেব, একজনকে দিব, সেটাও লজ্জা বোধ করেছি। আর লেখা প্রকাশ করা তো লজ্জাবোধ আছে। লজ্জাবোধ যখন চলে যাবে, তখন আপনি সর্বত্র ছড়ানোর জন্য চেষ্টা করবেন। তো আশা করি আপনারা সকলেই, আপনাদের একটা সুযোগ আছে, সেটা হচ্ছে জিকুট পত্র। পাশাপাশি জিকুট পত্রের যে সাধারণ সম্পাদক, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আশরাফ ইকবালের দৈনিক মুন্সিগঞ্জ বার্তা, পাশাপাশি আশরাফ ইকবাল কিন্তু আমাদের মাসিক বিক্রমপুর পত্রিকা আছে, এখানে দীর্ঘ 12 বছর কাজ করেছে। এটা এখন নিয়মিত 5 থেকে 7 নম্বর বের হচ্ছে। আপনাদের যত লেখাই পাঠান, আমরা চেষ্টা করব মানসম্মত না হলেও সেটাকে একটু ভাষামজা করে ছেপে দেওয়ার জন্য চেষ্টা করব। আর যারা নাকি পাবলিক ইউনিভার্সিটিতে এবার ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন, বাংলাদেশের মানুষের কাছে বিদ্যাপীঠ, ঢাকা ইউনিভার্সিটি হল স্বপ্নের বিদ্যাপীঠ। বাংলাদেশের মানুষ মনে করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে না পারলে তার শিক্ষা জীবন সমাপ্ত হলো বা অন্যতা রয়ে গেল। আর এই ঢাকা ইউনিভার্সিটি থেকে যারা পাশ করে বের হন, তারা সরকারের বিভিন্ন দপ্তরে কাজ করে। আজকে আপনাদের যে সততা, মেধা এবং সরলতা আছে, যখন আপনারা পাশ করে সরকারি বিভিন্ন দপ্তরে বসবেন, আপনাদের এই সরলতা এবং সততা যদি ধরে রাখেন, ঘুষ দুর্নীতি থেকে যদি বিরত থাকে, তাহলে আমার মনে হয় বাংলাদেশ সোনার বাংলাদেশ হতে 5 বছর সময় লাগবে।
কারণ আজকে এখানে যারা আছেন এই উপজেলাতে ইউনো প্রেসিডেন্ট কিংবা ওসি এসপি যারাই আছেন, বিসিএস ক্যাডার যারা আছেন, তারাই তো মূলত আসলে দেশটা চালায়। তারা যদি করাপ্টেড না হয় তো দেশ অনেক ভালো চলে। আর আমরাও যারা সাংবাদিকতা করি, আমাদের মধ্যে সমস্যা আছে। উপজেলা প্রশাসন কিছু বিতরণ করবে, আমরা সেখানে নিউজ করি আজকে উপজেলা প্রশাসন এই জিনিস বিতরণ করবে, কিন্তু এই জিনিসটা আমরা দেখি না এই প্রোগ্রামের জন্য সরকার কত টাকা বরাদ্দ করেছেন, কত টাকা ক্রয় করেছেন, কত টাকা খরচ করলেন, কত টাকা উপনীত রইলেন, আমরা কিন্তু সেই খবরটা নিই না। যদি সেইটা নিতাম তাহলে কিন্তু ওখান থেকে দুর্নীতি করতে পারতেন, অর্থ আত্মসাৎ করতে পারতেন না। মূলত হচ্ছে আমরা বাংলাদেশিরা সচেতন মানুষ, যদি আমরা সচেতন হতাম তাইলে কিন্তু সেটা হতো না। যেমন ধরেন কিছুদিন আগে কিছু মাছের পোনা অবমুক্ত করা হলো। আমাদের উপজেলার যত সাংবাদিক আছে একদম বিরাট হেডলাইন করে সকল পত্রিকায় নিউজ করলো যে আজকে শেষ দিকে উপজেলায় মৎস্য পোনা অবমুক্ত করা হবে। কিন্তু এই মৎস্যের পোনার জন্য কত অর্থ বরাদ্দ ছিল, কতগুলি মৎস্য অবমুক্ত করলো, কত খরচ গেল, কত অবশিষ্ট গেল রইল, সে খোঁজটা আমরা নিলাম। আমরা যদি সেটা নেই, মূল কথা হচ্ছে যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নিকট জিজ্ঞাসা, তাকে প্রশ্ন করা, তার থেকে সবকিছু জানার অধিকার আমাদের আছে। সেই অধিকারটা যদি আমরা খাটাই তাইলে আমাদের সমাজ, দেশ, পরিবার সবাই আমরা ভালো থাকি। আর আমাদের মধ্যে যারা উপজেলাতে এইবার এসএসসি পরীক্ষায় গোল্ডেন 5 পেয়েছেন, জিপিএ 5 পেয়েছেন, তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। আর এই কারণ হচ্ছে যে আমাদের যে জুলাই আগস্টের যে আন্দোলনগুলো, যারা আহত নিহত হলো এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যারা মর্মান্তিকভাবে দগ্ধ হলো, মৃত্যুবরণ করলো এবং আহত অবস্থায় বিছনায় কাতরাচ্ছে, তাদের মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত এবং অসুস্থ ব্যক্তির সুস্থতা কামনা করছি। এটার রেফারেন্সে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই জুলাই আগস্টের আন্দোলনের কারণে স্কুল কলেজের স্টুডেন্টরা টিচারদের মারাত্মক আকারে অবজ্ঞা এবং তাদের কথা না শোনা, ক্লাস না করা, একটা মানে স্বাভাবিক পড়াশোনার যে স্কুল কলেজের জীবনটাকে অস্বাভাবিক করে দিয়েছে। কোনো টিচার যদি অমুক দিচ্ছে, দেখা গেছে স্টুডেন্টরা আন্দোলন শুরু করছে যে এই টিচার দুর্নীতি করে। এই কারণে সারা বাংলাদেশে রেজাল্ট খুব খারাপ, 7 লাখের মতো স্টুডেন্ট ফেল করেছে। এটা হচ্ছে গিয়ে প্রধান কারণ। তো আমি আশা রাখবো আমার অনুজদের প্রতি, আন্দোলনের জায়গায় আন্দোলন। যেমন আপনাদের কাছে আমার মানে লাস্ট যে বক্তব্য থাকবে, যেহেতু এই ব্যাপারটা চলে আসলো, সে আমার লাস্ট বক্তব্যটা আগে বলতে হয় যেন আপনারা বেশি বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান, বই পড়েন, বই সংগ্রহ করেন, লেখালেখি করেন, রক্তদানে উৎসাহিত হন এবং নিয়মিত বাবা মায়ের খেয়াল রাখুন, সর্বোপরি নিজের প্রতি খেয়াল রাখুন। আমার পড়াশোনা যদি আমি না করি, অনেক কিছু ধার নেওয়া যায় পৃথিবীতে, কিছু কিছু জিনিস ধার নেওয়া যায় না। শিক্ষা ধার হয় না, যেন আজকে তুমি আমাকে দিলা, কালকে আমি তোমাকে দিলাম। কেন শুধু ছাত্রদের আন্দোলনে এই যে এত বড় একটা সরকার পালায় চলে যাবে এটা না, দীর্ঘদিনের পুঁজিবিদ ক্ষোভ, কষ্ট, নির্যাতন, নিপীড়ন, এতে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। আপনারা যারা স্টুডেন্ট আন্দোলন করেছেন, আপনাদের পাশে স্টুডেন্ট কত খুব বেশি হইলে পূর্বে যেমন শিক্ষকের মর্যাদা যেমন ছিল তেমনটাই প্রদান করতে হবে।
আমরা ভালোর জন্য আন্দোলন করব, আমাদের ব্যক্তিগত সামান্য স্বার্থের জন্য আন্দোলন করব। আমরা সমষ্টি, দেশ, মাটি, মানুষ এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা আন্দোলন করবো, আমাদের নিজেদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করবো, সমষ্টিগত অধিকার। যাই হোক, আমাদের এই আজকের এই যে প্রোগ্রাম হচ্ছে, তো জুলাই এবং আগস্ট আন্দোলনে আমাদের যারা এই উপজেলাতে তারা অংশগ্রহণ করেছে, তাদের সাথে প্রথম থেকে আমার একটা অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, আছে বা ইদানিং দেখি এই ছাত্র আন্দোলনে যারা ছিলেন তারা এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন পলিটিশিয়ানদের হাতে, বিভিন্ন গ্রাম্য মোড়লদের হাতে ব্যবহৃত হচ্ছে। তাদের জ্ঞান বুদ্ধি একটু কম, বোঝে না তাকে দিয়ে ব্যবহার করা হচ্ছে, আবার বুঝাইলে সে বুঝে। তো তাদেরকে ওইরকমভাবে একটা স্টেপ নিতে হবে যে না, আমরা আসলে কি করব। যাই হোক, আপনারা অনেক সময় যাবত বক্তব্য শুনছেন, সকলকে উপস্থিত হয়েছি জিকুড ফাউন্ডেশন সংবর্ধনা 2025-এ। সবাই কি আছে? আছে তো সবাই? আচ্ছা, যারা যারা গোল্ডেন এ প্লাস পেয়েছেন দেখি সবাই আছেন কিনা। আবির হাসান আব্দুল আছেন? হানিফ শেখ, হানিফ শেখ মালখানা উচ্চ বিদ্যালয়। হাসিফ শেখ, সরি হাসিফ শেখ আছেন? ভেরি গুড। আজাদ সিদ্দিকী বিধান, অর্পিতা মণ্ডল, আচ্ছা, রাতুল ইসলাম, আল বাসির, আব্দুল আহাদ, তানিসা আঞ্জু, নুসরাত জাহান লিসা, ইসরাত জাহান, নাজমুস সায়াদা। ওকে, সো আমরা কিন্তু আমাদের প্রোগ্রামের মোটামুটি শেষের দিকে চলে আসছি। একটু পরে হচ্ছে আপনাদেরকে এই সম্মাননা স্মারক প্রদান করবে আমাদের আজকের অতিথিরা, আর হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় কারা আছে তাদের নাম আমি একটু পরে কল করছি। সবাই ধৈর্য সহকারে বসুন, আমরা আমাদের প্রোগ্রামের একদম শেষের দিকে চলে আসছি। আমাদের মাঝে ইতিমধ্যে এর মধ্যে উপস্থিত হয়েছেন মুর্তজা আল আশরাফি, আমাদের জিকুডের একজন শ্রদ্ধেয় উপদেষ্টা, পরিচালক পাথরঘাটা মডেল স্কুল ও হেড অফ HR JCX ডেভেলপমেন্ট লিমিটেড, এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নাজমুল আলম, প্রধান শিক্ষক পাথরঘাটা মডেল স্কুল ও ডিরেক্টর, সাইফোর্স সার্টিফাইড IELTS ট্রেনার, এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের আমাদের শ্রদ্ধেয় বিশ্বজিৎ স্যার। তাদের তিনজনের জন্য জোরে একটা হাততালি হবে। অসংখ্য ধন্যবাদ। আমি এই পর্যায়ে একজন সামাজিক সংগঠনের সহযোদ্ধাকে ডাকবো তার সংক্ষিপ্ত মতামত শেয়ার করার জন্য। আমি ডেকে নিচ্ছি ইয়ত ম্যাপের প্রতিষ্ঠাতা ফাহিম শেখকে তার সংক্ষিপ্ত মতামত শেয়ার করার জন্য। ফাহিমের জন্য জোরে একটা হাততালি। ধন্যবাদ। আর আপনারা সবাই ধৈর্য সহকারে বসুন, খুব শীঘ্রই আমরা আজকে আমাদের আমরা কন্টিনিউ করছি। হ্যাঁ, কন্টিনিউ করছি। তারুণ্যই শক্তি যারা বিশ্ব বদলায়। আজকে যাদের এই অনুষ্ঠান তারাই তরুণ। আমরা জানি এই বিশ্বকে বা এই পৃথিবীকে যারা নেতৃত্ব দিবে তারা আমাদের শিক্ষিত সমাজ, তারা আমাদের তরুণ সমাজ। এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিজ্ঞ অতিথিবৃন্দ, এবং আমার স্কুলেরও একজন শিক্ষক আছেন, আমার প্রিয় শিক্ষক জামাল স্যার, তিনিও আমার শিক্ষক। তা আমরা সবসময় নতুন কিছু করার চেষ্টা করব। তোমরা যারা নতুন একটি শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকবে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো, তোমাদের মাধ্যমে কিন্তু আমাদের এই যুব সমাজ বা আমাদের এই বাংলাদেশ অনেক কিছু পেতে ইচ্ছুক। তা আমরা চাই তোমরা নতুন বাংলাদেশ, যেটা আমরা স্বপ্ন দেখেছি, সেই বাংলাদেশ গড়ার বিনিময়ে কাজ করবে এবং আমাদের সিরাজদি খানটাকে তোমরা নতুনভাবে সাজাবে। তা যারা এখানে শিক্ষার্থী কারা কারা আছে একটু হাত তুলি তো। আমি একজন শিক্ষার্থী। আসলে আজকে আগামী পরশু আমার পরীক্ষা চলতেছে, আমি অনার্স ফোর্থ ইয়ারে পড়ি। চিন্তা করছিলাম যে পরীক্ষার কারণে এখানে আসবো না, কিন্তু সকালবেলা মনে হলো তোমাদের আসলে দেখলে আসলে আমাদের মনটাও ভালো লাগে, তোমাদের পাশে থাকলে আমাদের ভালো লাগে। তো সেক্ষেত্রে আজকে আসা। তো তোমরা সবসময়
আগামী যে বাংলাদেশ আছে সেটা গড়ার জন্য তোমাদের মতামত দিবে, নিজেকে হ্যান্ড রাইজ করবে। এবং আরেকটা বিষয়, আমার সংগঠন যেটা ইয়ুথ ল্যাব গ্রুপ আছে, নতুন একটা প্রকল্প চালু করতেছি আমরা, ইয়ুথ ভলেন্টারি ফোর্স, যেটার উদ্দেশ্য হচ্ছে আমরা 100 ভলেন্টিয়ার তৈরি করব, যেটা বিভিন্ন জাতীয় দুর্যোগ মোকাবেলায় আমরা কাজ করব। যেমন আমরা ধরি যে গত কিছুদিন আগে আমরা দেখেছি মাইলস্টোন যে স্কুল আছে, সেই স্কুলে দেখলাম আমরা অনেক শিশুরা আহত হলো এবং তারা দগ্ধ হয়ে মারা গেল। তা আমরা চাই আমাদের এই আশেপাশে যদি কখনো কোনো দুর্ঘটনা ঘটে, তা আমরা জানি আমাদের এই জীবনের শক্তিটা দিয়ে তাদের জন্য কাজ করতে পারি। আপনারা যারা ইয়ুথ ল্যাব গ্রুপের পেজে আছেন বা আশরাফ ভাই থাকলে হয়তো আমরা তাদের সাথে শেয়ার করবো, আমরা অতি দ্রুতই এই প্রকল্পটা আমরা চালু করব। তোমাদের মধ্যে থেকে যারা ইয়ুথ আছো বা যারা যুবক আছো, আমরা তোমাদের সাথে একসাথে নিয়ে এই কাজগুলো করতে চাই। তো ধন্যবাদ সবাইকে, এবং যারা অতিথিবৃন্দ আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা চাই সুন্দর এই বাংলাদেশ করতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ফাহিম শেখকে। আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি মুর্তজা আল আশরাফি, পরিচালক পাথরঘাটা মডেল স্কুল ও হেড অফ এইচআর, জিসিএল ডেভেলপমেন্ট। মুর্তজা আল আশরাফি ভাই। আসসালামু আলাইকুম। ঝিকুট সিরাজদি খান তথা মুন্সিগঞ্জের একটি অনন্য নাম, যারা নিরলসভাবে শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। তো আজকের এই অনুষ্ঠান ঝিকুট ফাউন্ডেশন কর্তৃক কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান আলোচক এবং অন্যান্য অতিথিবৃন্দ ও কৃতি ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ এখানে উপস্থিত আছেন, সবাইকে আমার শুভেচ্ছা। ইংরেজিতে একটি কথা আছে যে 1000 miles journey starts by a single step। তো এখানে যারা কৃতি ছাত্রছাত্রী আছো, তোমাদের অনেকেরই সেই 1000 miles জার্নির যে স্টার্টটা সেটা শুরু হয়ে গেল। আমরা আসলে পড়াশোনা কেন করি? প্রায় সবারই 99% যাদের লক্ষ্য থাকে যে আমাদের হয়ে গেছে আসলে এটা একটা সংস্কৃতির অংশ বা দেশের অংশ, যে আমাদের একটা ভালো ক্যারিয়ার গড়ার জন্য আমাদের পড়াশোনাটা দরকার। আমরা মাঝে মাঝে ফেসবুকে ট্রল দেখি। কয়েকদিন আগে দেখছিলাম যে যারা গোল্ডেন এ প্লাস পেয়েছো তারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হবে, এই ধরনের একটা পোস্ট আর কি, যে যারা হচ্ছে এ গ্রেড পেয়েছো তারা সচিব হবে, আর যারা ফেল করেছো তারা বড় কিছু হবে। যাই হোক, আমি সেই ডেজিগনেশন মেনশন করলাম না। এখানে হয়তো এসএসসির পরে যারা আছো গোল্ডেন এ প্লাস পেয়েছো, তোমরা একটা ধাপ, মানে আমাদের পড়াশোনাগুলি তো ধাপ থেকে শুরু হয়। প্রথম ধাপ হয়তো এসএসসি, তো পরের ধাপ এইচএসসি, দেন এসএসসি এবং এইচএসসির লক্ষ্য থাকে হচ্ছে যে আমি একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হব, এবং খুব সম্ভবত সেটা পাবলিক ইউনিভার্সিটি হবে বা মেডিকেল, বুয়েট, এই ধরনের পাবলিক প্রতিষ্ঠান। এখানে হয়তো তোমরা এখানে যারা এসছো, এখানে যারা এ প্লাস পেয়েছো এবং যারা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো তারা এসছো, বাট অন্যরা আসে নাই। তো আমি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেলাম না মানে আমার জীবন ব্যর্থ হয়ে গেল, ব্যাপারটা কিন্তু আসলে মোটেও সেরকম না। আমি আমার খুব প্রিয় একটা উক্তি আছে, সেটা আমি বরাবর বলে থাকি। আমাদের চাইনিজ একজন খুব বিখ্যাত দার্শনিক, এখানে আপনারা নাম শুনেছেন, যে কনফুসিয়াস, তার একটা বিখ্যাত উক্তি আছে যে উনি বলেছেন যে যদি তুমি 1 বছরের জন্য পরিকল্পনা করো তাহলে শস্য বপন করো, আর যদি 10 বছরের জন্য পরিকল্পনা করো তাহলে বৃক্ষরোপণ করো, আর যদি 100 বছরের জন্য পরিকল্পনা করো তাহলে জাতিকে শিক্ষিত করো, তোমার সন্তানকে শিক্ষিত করো। সন্তান মিন্স হচ্ছে জাতি, পরিবার, দেশ। তো আসলে খুব দুর্ভাগ্যজনক যে আসলে আমরা, আমাদের জাতি, আমরা বাংলাদেশ সেখান থেকে খুব বেশি পিছিয়ে। আমরা সেই 100 বছরের পরিকল্পনা করতে পারি না। জাতিগতভাবে আমরা খুব নগদে বিশ্বাসী। আজকে আমি একটা উদাহরণ দিই যে আজকে যে আমরা ওয়ার্ল্ডের মহাপরাক্রমশালী দেশ হিসেবে যদি আমরা চিন্তা করি তাহলে কোনটা আগে আসবে? ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো আজকে কি আজ থেকে 200-250 বছর আগে কি তাদের এই মানে পজিশনটা ছিল না, কিন্তু তারা 1776 সালে ইংল্যান্ডের থেকে স্বাধীনতা লাভ করে। তারা পরে দেখলো যে আসলে তাদের আগায়া যাওয়ার মানে উপায় কোনটা, তারা শিক্ষায় বিনিয়োগ শুরু করলো। ওই যে 100 বছরের পরিকল্পনা, আজকে চাইনিজরাও কিন্তু সেটাই করেছে। তো কি হলো ফলস্বরূপ?
আজকে 1 শতাব্দী বা তারও বেশি সময় পরে, 2 শতাব্দী পরে তারা এখন হচ্ছে মাতবরের ভূমিকায় চলে গেল। আজকে তারা পুরো ওয়ার্ল্ড শাসন করছে। তো আমরা হয়তো ভাবছি যে না, ওই দেশগুলি উন্নত, ওই দেশগুলি খুব ধনী। আসলে কেন এটা হয়েছে? তারা কিন্তু এমনি যারা আছো, তোমাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে। এখানে আসলে আমাদের অনেক বক্তা আছেন, আমি খুব বাড়াবো না, যে আমাদের যে ক্যারিয়ার ওরিয়েন্টেশন যেটা আমরা সবাই চিন্তা করি, আসলে আমাদের মুসলিম ধর্মের আমরা সবাই হয়তো জানি যে আমাদের একটা, আমরা বলে থাকি হাদিসে আছে, কিন্তু আমরা জানি না যে আসলে এই সত্যি কি মানে শুদ্ধ হাদিস কিনা, যে জীবিকার 9 ভাগ হচ্ছে, 10 ভাগের 9 ভাগ হচ্ছে ব্যবসায়, বাকি 1 ভাগ হয়তো অন্যান্য পেশাতে। আমরা শুধু চাকরি বা বড় একটা পদধারী পদে যেতে চাই। আমরা কেন যেন আমরা উদ্যোক্তা হতে চাই না, আমরা ভ্যালু এডিশনটা করতে চাই না, আর যদি বলি যে ব্যবসায়ী হতে চাই না। তো এটা আমাদের একটা মানে চিন্তা ভাবনার সংকীর্ণতা, সেটা হয়তো পরিবার থেকে, সমাজ থেকে আসে। সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আজকে আমি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবো, আমার লক্ষ্য কিন্তু একটা না যে আমি বিসিএস ক্যাডার হবো। তো এই লক্ষ্যের কারণে কিন্তু আমি যদি দেশ পিছিয়ে যায়, আমাদের এখানে ভালো আইসিটি কর্মকর্তা হয় না, ভালো বিজ্ঞানী হয় না, ভালো গবেষক হয় না, বা অন্যান্য ভালো ডক্টর, এগুলি কেন হয়তো অভাব হয়ে যায়। আমরা সেই ইঁদুর দৌড়ের পিছনে আছি। তো তোমরাও এখন যারা একটু ছোট আছো, যারা মাত্র এসএসসি শেষ করলা বা ইউনিভার্সিটিতে যারা ভর্তি হতে যাচ্ছ, তোমরা তোমাদের গোলটা আগে সেট করবা যে আসলে তুমি কি হতে চাও, এবং সেটার সঙ্গে যে ক্যারিয়ার ওরিয়েন্টেশন। কারণ আমাদের বাঁচতে হলে পয়সার দরকার আছে। আমরা তো হাওয়া খেয়ে বাঁচি না শুধু, সেটার একটা সমন্বয় থাকা জরুরি। আমি একটা ডিপার্টমেন্টে পড়তে চাচ্ছি বা আমি একটা চান্স পেয়ে গেলাম, বাট আমার সেটাতে মোটেও ইন্টারেস্ট নেই, পড়তে একদমই ভালো লাগে না। তো আমি কিন্তু সেটাতে দেখা গেছে যে না যাওয়াই ভালো। তারপরে এখানে যারা তোমরা আছো, আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি সম্মানিত বোধ করছি, এবং জিকুড ফাউন্ডেশনকে আমি ধন্যবাদ জানাই সুযোগ দানের জন্য। তোমাদের সবার প্রতি শুভকামনা থাকবে। আমরা ছোটবেলায় পড়েছি, আমি শেষ করব যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমরা আসলে সবাই সেই ছেলের প্রত্যাশায় থাকি, কিন্তু আমরা নিজেরা কেউ সেই ছেলে হতে চাই না। আমার তোমাদের কাছে প্রত্যাশা থাকবে তোমরা যেন সেই ছেলে হতে পারো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মর্তুজা লাস্টার থেকে সুন্দর মতামত শেয়ার করার জন্য। আমরা আমাদের প্রোগ্রামের একদম শেষের দিকে চলে এসেছি। জি, আমরা যেহেতু আজকে জুমার সময়, আমি আমাদের বিশেষ অতিথিকে অনুরোধ করবো সংক্ষিপ্তভাবে মতামত শেয়ার করার জন্য। আমরা আমাদের প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি সংক্ষেপে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি মোহাম্মদ নাজমুল আলম, প্রধান শিক্ষক, পাথরঘাটা মডেল স্কুলের ডিরেক্টর, সাইকোলজি সার্টিফাইড অ্যান্ড ট্রেনার। সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি নাজমুল ভাইকে, প্লিজ। ধন্যবাদ। আজকের অনুষ্ঠান, আজকে জিকুড ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত সভাপতি, উপস্থিত অডিয়েন্স, উপস্থিত আজকে যারা সংবর্ধনা পাবে, সবাইকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসলে প্রথমেই বলা হয়েছে আমাকে সংক্ষিপ্তভাবে কথা বলার জন্য, এর জন্য একটু প্রথমে আমি স্মরণ করছি আমাদের মাইলস্টোন স্কুলের মধ্যে আমাদের অনেক গার্ডিয়ান, অনেক স্টুডেন্ট, অনেকেই প্রাণ দিয়েছেন এবং জীবনের সাথে লড়ছেন, এবং তাদের জন্য প্রথমেই আমার মনের অন্তর থেকে শোক ভাবাজে গভীর শোক প্রকাশ করছি। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা অনেকেই পাবলিক ইউনিভার্সিটি পড়ছি, অনেকে ভালো রেজাল্ট করেছি, অনেকে হয়তো পাবলিক ইউনিভার্সিটি চান্স পাবো না, অনেকে হয়তো ভালো রেজাল্ট করতে পারেনি, কিন্তু এর মানে এই না আমার জন্য সকল দরজা বন্ধ হয়ে গেছে। আপনি হয়তো ঢাকা ইউনিভার্সিটি পড়তে পারেন নাই, হয়তো বুয়েটে পড়তে পারেন না, আপনি কি জানেন? আপনি যদি চান, আপনার যদি মেধা থাকে, আপনার যদি ক্রিয়েটিভিটি থাকে, আপনার যদি সঠিকভাবে গাইডলাইন মতো এগিয়ে যেতে পারেন, আপনি তো হার্ভার্ডে পড়তে পারবেন, অক্সফোর্ডে পড়তে পারবেন। বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটিতে যতটুকু আপনার কম্পিটিশন হয়, অক্সফোর্ডে কিন্তু এত কম্পিটিশন হয় না। এটা হয়তো আমাদের কাছে অবাক লাগতে পারে। আপনি যদি চান, আপনি বাংলাদেশে যে প্রান্তে থাকেন না কেন, wherever you are, পৃথিবীর যে কোনো জায়গায় আপনি থাকেন, if you have the creativity, if you want, you can save a secret place anywhere in the world, any university, any organization, anywhere, if you want it. এখন ব্যাপার হচ্ছে, the world is your, পৃথিবী হচ্ছে আপনার। আপনি যদি চান, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন, গ্রামে গঞ্জে যেখানে, if you want, right now in here, এখানে আপনি চাইলে ক্যামব্রিজ ইউনিভার্সিটি অথবা হার্ভার্ড ইউনিভার্সিটির টিচারদের লেকচার শুনতে পারবেন, যেটা একসময় সম্ভব ছিল না।
কারো মনে যদি ইচ্ছা থাকে আমি জীবনে অনেক দূরে যাব, তাহলে আমি অনেক দূরে পৌঁছাতে পারবো, আপনাকে ধরে রাখতে পারবেন। মানুষ হচ্ছে পানির মতো, আটকে রাখা যায় না। তা আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি এবং সবার কাছে শেষ পর্যন্ত এটাই বলছি, আপনি যে প্রান্তেই থাকেন, যেখানেই থাকেন, আপনি চাইলে অনেক দূর হতে পারবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ নাজমুল ভাইকে, খুবই পাওয়ারফুল একটা মেসেজ। কেউ আপনারা হতাশ হবেন না যে আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম না বা আমি A+ পেলাম না, তার জন্য মন খারাপ করা যাবে না বা নেগেটিভ কিছু করা যাবে না। ধৈর্য সহকারে পড়ুন, কে জানে তার ভবিষ্যতে কি আছে এটা কেউ জানে না। পরিশ্রম যদি করি, সৎ ইচ্ছা যদি আমার কাছে থাকে, আমার সৎ পরিকল্পনা থাকে, ইনশাআল্লাহ উপরওয়ালা আমার সাকসেসের ব্যবস্থা করবে। ধন্যবাদ নাজমুল ভাইকে। আমি এই পর্যায়ে অনুরোধ করছি সংক্ষিপ্তভাবে বক্তব্য দেওয়ার জন্য আমাদের একজন প্রিয় স্যারকে, রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় বিশ্বজিৎ স্যার। বিশ্বজিৎ স্যারের জন্য জোরে একটা হাততালি হবে। আমরা খুব শীঘ্রই আমাদের আজকের ক্রেস্ট হ্যান্ডওভার শুরু করবো। আপনারা সবাই ধৈর্য সহকারে বসুন, আমরা আমাদের প্রোগ্রামের একদম শেষের দিকে চলে এসেছি। ধন্যবাদ। জিকুড ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই অভিনন্দন উৎসব প্রদান অনুষ্ঠানে বলব GPA-5 এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা উত্তীর্ণ হয়েছে, অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি বা বিভিন্ন অতিথিবৃন্দ, সঞ্চালক সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ। আজকের এই দিনে আমি সর্বদাই বলি যারা শিক্ষা নিয়ে কাজ করে তাদেরকে আমি অন্তরস্থল থেকে স্যালিউট করি। একটি কথাই, জিকুডকে আমি স্যালিউট করি যারা শিক্ষা নিয়ে কাজ করে, যারা উৎসাহ প্রদানে এগিয়ে হচ্ছে, নিজের খেয়ে আমরা মনের স্থাপনের জন্য যারা এই মঞ্চে এসেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। বিষয়টা আমাদের সবাই জানি, মঞ্চে যারা আছেন, যে আসলে গোল্ডেন A+ বলতে কোনো শব্দ, আমাদের সার্টিফিকেট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এটা তথাকথিত অভিভাবকদের তৈরি। আমরা বলতে পারি সকল বিষয়ে GPA-5 পেয়েছে, দ্যাট ইজ কারেক্ট। যে একজন শিক্ষার্থী সকল বিষয়ে GPA-5 পেয়েছে এবং তার গ্রেড পয়েন্ট এভারেজ যদি 5 হয়, সেও 5। একজন শিক্ষার্থী এসেছেন যিনি আমাদের জীবনের যে কোনো বিপদে আপদে, দুঃসময়, ভালো সময়, সকল সময় ভাইকে আমরা পাশে পেয়েছি। আমি অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই গোলাম মাওলা ভাইকে তার বক্তব্য শেয়ার করার জন্য। গোলাম মাওলা ভাইয়ের জন্য জোরে একটা হাত তালি হবে। আমাদের সিরাজদি খানের একজন সফল বড় ভাই, ইঞ্জিনিয়ার গোলাম মাওলা, PSM, বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স। গোলাম মাওলা ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা। আমরা অধীর আগ্রহে বসে আছি ভাইয়ের থেকে কিছু শোনার জন্য। ধন্যবাদ। আসলে বক্তব্য তো অনেক হয়ে গেছে, আমার যত কথা সবাই বলে ফেলেছে, কিন্তু কিছু কথা না বললেই হবে না। এই মঞ্চ উপবিষ্ট আমার পরম শ্রদ্ধেয় সমস্ত বড় ভাই, আমার শ্রদ্ধেয় টিচার, শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট ছোট ভাই বোনেরা, আমাদের গার্জিয়ানরা, সবার প্রতি আমার সালাম, প্রীতি, শুভেচ্ছা। তো আসলে আমি খুব স্ট্রেট কথা বলবো। আমি একজন পুলিশ অফিসারের ছেলে, ওখানে মুরব্বী যারা আছে তারা জানে, পিন্টু তালুকার ছেলে আমি। 2 বেলা আটার রুটি, এটা আমাদের রেগুলার খাওয়া ছিল। আর সেই আমি, আল্লাহ পাক এইখানে আসার মতো তৌফিক আমাকে দান করেছেন, অন্তত এতটুকু যোগ্যতা অর্জন করে ফেলেছি। আমার ছোট ভাই পেট্রোলিয়ামের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আমার আরেক ভাই সরকারি ঊর্ধ্বতন একজন কর্মকর্তা, এবং আরো 2 ভাই ব্যবসায়ী। ওই ছেলে আমরা যারা 2 বেলা আটার রুটি খেয়েছি, আজকে আমরা আপনাদের কাছে আসার মতো যোগ্যতাটা আমাদের অর্জন হয়েছে। আমি ওদের জন্য বলছি, ওই যে যাদের জন্য আমরা এখানে আমি এসেছি, আমি শিক্ষা নিয়ে কাজ করি। ওই যে আমার বিশ্বজিৎ স্যার, আমার জমরুদ্দিন স্যার জানে, আমার পড়াশোনা ছাত্র জীবনে 2 বার আমার পড়াশোনা বন্ধ হয়ে গেছিল টাকার জন্য। আমার বাবা একজন পুলিশ অফিসার ছিলেন, কিন্তু আমি জন্ম নিয়ে তাকে ওসি লিখেছি, ওসি, থানার ওসি, কিন্তু আমাদের পড়াশোনা বন্ধ হয়ে গেছিল আমার ব্যক্তি জীবনে টাকার জন্য। আমার বাবা খরচ চালাতে পারবে না, স্ট্রেট তুমি চলে আসো।
কিন্তু পরবর্তীতে আমার চাষি বা আমার অন্যান্যরা আমাকে পড়াশোনা করালো। প্রশ্ন হলো কেন, কিন্তু কেন এটা মোটামুটি এইখানকার সবাই জানে যে কেন বন্ধ হয়ে গেছে। সেই দিন এখন নেই। আমরা মনে করি সেই শর্তে আমি তখন থেকে আমার একটা পণ ছিল, জীবনের যত অর্জন হবে, বিশেষ করে অর্থনৈতিক অর্জন, তার একটা অংশ আমি শিক্ষার্থীদের জন্য ব্যয় করে দেব। আমার পারিবারিক ভাবে আমার বাবার নামে আব্দুল মান্নান চাকলাদার শিক্ষা ট্রাস্ট, এটা আমার এলাকায় রয়েছে। 40 জন হাই স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত 40টা ছেলে মেয়ের পড়াশোনার খরচটা আল্লাহ পাক আমার মাধ্যমে দেয়। এটা 2013 সাল থেকে শুরু করা হয়েছে। শ্রদ্ধেয় জমির স্যার আমার প্রধান অতিথি থাকে, ওই যে আমার স্যার বিশ্বজিৎ স্যার আমার অতিথি থাকে। এটা আমি আমার বাড়িতে এটা করি, কারণ কি টাকা পয়সার প্রতি আমার অনেক ক্ষোভ, অনেক রাগ। ওই টাকা পয়সার জন্য আমার পড়াশোনা বন্ধ হয়েছিল, অতএব আমি টাকা তোমাকে দাঁড়াইতে দেব না। গেল যারা এখানে ওই যে গোল্ডেন ফাইভ জিপের ফাইভ, এগুলো আমাদের সময় ছিল না। 1984 সালে রাজশাহী অভয় পাইলট উচ্চ বিদ্যালয় থেকে আমি মনে হয় ভালো রেজাল্ট করেছিলাম। 4টা জায়গা থেকে আমাকে বিভিন্ন উপহার সামগ্রী এইভাবে ডেকে ডেকে দেওয়া হয়েছিল। তার মধ্যে একটা সামগ্রী ছিল তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর সুলতান আহমেদ। তিনি আমাকে একটা অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে একটা বই আমার হাতে দিয়েছিলেন, যে বইটার নাম 2 হাতে 2 আদিম পাথর, লেখক আহসান হাবিব। আজও সেই বইটা আমার কাছে আছে। আমার মৃত্যুর পর ওই বইটা আমার সন্তানদের হাতে থাকবে। এখন মাঝখানে আমরা কি দেখলাম, মানে আমি ফিল করেছি কেউ কে ডাকে না। ওই যে আমরা আমাদের সময় ডাকলো, বিভিন্ন জায়গায় নিয়ে গেল, বই দিল, কিছু ক্রেশ ছিল না, এগুলো ছিল না ওই আমাদের। ওটা আমি 84 সালের কথা বলছি। তো আমাদের বই পুস্তক দিত আমাদের। তো এখন কিন্তু ঝিকুটের মতো সংগঠন, এরা কিন্তু পুরোপুরি ভাবে এই জিনিসটাকে একটা খুব একটা রেওয়াজ হিসাবে তারা করে নিয়েছে। আমার কথা হলো এটা একটা উৎসাহ। ওইখানে বসাছে ডক্টর জমির আহমেদ, ডক্টর জমির, এখানে মুকুট ভাইয়ের মতো লোক বসা, এইখানে ওই যে আইসিডি কর্মকর্তা জাতিসংঘ পর্যন্ত পৌঁছে গেছে সেই লোক এখানে বসা। তার মানে কি, তোমরা দেখো যে এখানে কারা বসা। সিরাজ দেখেন আমার অহংকার, আমি সিরাজ দিখানের ছেলে। এই সিরাজ দিখানে 1950 সাল থেকে 70 সাল পর্যন্ত বাংলাদেশ রেভিনিউ কালেক্টর ডিপার্টমেন্টের প্রধান, তারা ছিলেন এই সিরাজ দিখানের সন্তান। ওই আব্দুল মজিদ সাহেব রাজশাহী স্কুলের পাশে বাড়ি। কালেক্টরেট ডক্টর সুলতান আহমেদের বাবা নূর এলাহি, তিনি ছিলেন বাংলাদেশের কালেক্টরেট, সারা বাংলাদেশের এলমিয়ার প্রধান। এইখানে জন্ম নিয়েছে পুলিশের আইজিপি, এইখানে জন্ম নিয়েছে লেখক, গবেষক। এবং আমি এই সিরাজ দিখান আমার মাটি, আমি এই সিরাজ দিখানের সন্তান। তোমরা যারা সর্বোচ্চ ভালো ফলাফল করেছো, বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো, তোমাদের জন্য আমার এই বার্তা। আমরা শুনেছি হাজী মোহাম্মদ মহসিন মহৎ লোক ছিল, এটা আমরা সবাই জানি। আমার কথা তোমরা আমাকে দেখো, 2 বেলা আটা রুটি খাওয়া ছেলে আমি এখানে তোমাদের সাথে আসতে পেরেছি। অতএব চিন্তা যদি সৎ থাকে, মনোবল যদি ঠিক থাকে, পড়াশোনা কারো আটকাবে না। আমি বলে যাই, এইখানে যারা সম্বর্ধনা পাচ্ছে, এইখানে যারা আমাদের এই ঝিকুট মাধ্যমে সম্বর্ধিত হচ্ছে, আল্লাহ নাকস সে বিশ্ববিদ্যালয় হোক, কলেজেই হোক, হাই স্কুলেই হোক, যদি পড়াশোনায় কোনো রকম ঘাটতি হয়, আমি ব্যক্তি আমি সেটা খেয়াল করব। যেহেতু আমার বাবার নামে শিক্ষা ট্রাস্ট পরিচালিত কন্টিনিউ চলছে, আমি কথা দিচ্ছি যদি এমন ক্রাইসিস শিক্ষা ক্ষেত্রে, শুধু শিক্ষা, এডুকেশনের বাইরে কোনো কাজ আমরা করি না। বিশ্বজিৎ স্যারের কাছে অনেক টাকা মাইর দিই আমি, আমার ছেলে মেয়ে ওখানে পড়াশোনা করে। জানুয়ারি মাস হলে কি হয়, আমার মোট ছেলে মেয়েদের বেতন আসছে কত, 16,000।
বিশ্বজিৎ স্যারের কাছে পাঠাই দিছি 10,000 বা 8,000 শেষ। এটা আমার কাছে মেসেজ যায় না। যিনি ট্রাস্ট পরিচালনা করে বিশ্বজিৎ স্যার সেটা যা পাঠাইছে না এটা মৌলা ভাই পাঠাইছে, ওকে এটা ট্রাস্টের ছেলে পেলে কি স্যার ঠিক আছে। আমার ইসাপুরা কলেজে আমার ছেলে মেয়ে রয়েছে, হরগঙ্গায় আমার ছেলে মেয়ে রয়েছে, জাহাঙ্গীরনগরে রয়েছে, যারা পড়াশোনা করে তাদের শিক্ষা ক্ষেত্রে আমার সামর্থ্যে আমি তাদের সাথে। এই জন্য বলছি যে এইখানে যারা নাকি আজকে যাদের সম্বর্ধনায় যে আমরা এখানে এসেছি, আল্লাহ নাকোস দিন পাল্টে গেছে, এখন আর শিক্ষার জন্য কারো মানে টাকার জন্য পড়াশোনা করা বন্ধ হয় না। আর যদি কেউ সেটা ফিল করে দয়া করে যেন সে আমাকে স্মরণ করে, যেন আমাকে একটু খুঁজে নেয়। আমার মোবাইল নাম্বার ফোন নাম্বার অনেকের কাছে আছে, এলাকায় আমার ভাই বেড়াদার আছে, আমার আত্মীয় স্বজন আছে। এখন যারা এই যে ম্যাট্রিক পাড়া এসএসসি যারা করে আসলো এদের জন্য বলছি, মানে 3 তলা পর্যন্ত ওঠার পর 3 তলায় তুমি সফলভাবে সার্থক হয়ে নিচে নেমে এসে সমাজের সমস্ত কিছুর সাথে তুমি একজন হতে পারো। তুমি কিন্তু মাত্র 2 তলায় উঠলা। বি কেয়ারফুল, সিরিয়াসলি বলছি। এই যে জিপিএ 5 কি গোল্ডেন 5 সর্বোচ্চ ফলাফল, সেটা যাই হোক নিঃসন্দেহে অনেক ভালো কিছু। এইটা ধরে রাখতে হবে 3 তলা শেষ করে আসার পর পর্যন্ত, তাহলে ওই ডক্টর জমির সাহেব হতে পারবে না। এই রেজাল্টটা বিন্দু মাত্র ঘাটতি হওয়া যাবে না। তুমি মাত্র 1 তলায় উঠেছ, যারা বিশ্ববিদ্যালয়ে নতুন গেল তারা কিন্তু 3 তলায় উঠে গেছে, কিন্তু ওই 3 তলাটা ঠিকভাবে তাদের ওখানে যে কারুকার্য কাজকর্ম যেটা করণীয় তাদের যেটা করা উচিত, 3 তলা সব সুষমতা করার পরেই তারা মোটামুটি তাদের জীবনে ফিরে আসবে। এই কারণে এই 2 লেভেলের এই 2 শ্রেণীর আমার ছোট ভাই বোনদের প্রতি বিশেষ অনুরোধ, নিজের সমস্ত কিছু শেষ 2টা জিনিস ধরে রাখতে হবে। 1 চরিত্র, 2 পড়াশোনা। এখানে কোনো স্যাক্রিফাইস হবে না, কোনো স্যাক্রিফাইস হবে না। ক্লিয়ার? চরিত্র আর লেখাপড়া। আজকে তোমরা যারা এখানে ক্রেস্ট নেবে, যারা আমাদের সাথে তোমাদের দেখা হয়ে গেল, অনেক ভালো ভালো লোক এখানে, অনেক উচ্চতরের লোক এই মঞ্চে বসে আছে। আমি ভাগ্যবান যে তাদের সাথে যে আমারও দেখা হয়ে গেল। তোমরা দেখো, এরা এই সিরাজদিখানের সন্তান, এদেরকে সিরাজদিখানের বাইরে থেকে হায়ার করে আনা হয় নাই। অনেক বড় বড় ব্যক্তিত্ব, দেশের সেরা ব্যক্তিত্ব এখানে বসা আছে এই জায়গা। কাজেই এইটা নতিজা, এটা নিদর্শন তোমাদের কাছে নিয়ে আসা হয়েছে। 90 সালের পর থেকে অদ্যাবধি বাংলাদেশের অনেক বড় বড় জায়গায় এই সিরাজদিখানের সন্তান রয়েছে। পুলিশের অ্যাডিশনাল ডিআইজি ইকবাল হোসেন আমার ফ্রেন্ড, এপিবিএন এর বর্তমান প্রধান, ব্যাংক এশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাইখুল ইসলাম লস্কর, ডক্টর সাইদুল আলম খান, এগুলি সবই বর্তমান প্রজন্মের। এবং আমরা কিন্তু রয়েছি এই দেশে। তোমাদেরকে আমরা চলে যাচ্ছি, আমাদের কিন্তু আবার যাওয়া শুরু হয়ে গেছে অলরেডি। হয়তো 3-4 বছরের মধ্যে খালি হয়ে যাবে, তোমরা উঠে আসবে। আমি জানি অনেক নতুন বিসিএস ক্যাডার কর্মকর্তা আমার এই উপজেলা থেকে চান্স পেয়েছে, সেটা আমার নলেজে আছে। পরবর্তী কিন্তু এই যে জেনারেশনের সিরিয়াল, এই জেনারেশনকে ধরে রাখা, ওই যে বলছি না যে আমি আমার সিরাজদিখান, আমি সিরাজদিখান ছিল, সিরাজদিখান আমার অহংকার, এই অহংকার তোমাদেরকে ধরে রাখতে হবে। যাই হোক, আমি অনেক বাস্তব কিছু ফেস করেছি, বাস্তবের সাথে আমি অনেক লড়াই করেছি, বাস্তব ভিত্তিক কথাবার্তা তোমাদের বললাম। আজ তোমাদের সম্বর্ধনা দিয়ে দিলাম, 2 বছর তোমাদের সাথে দেখা হবে না, তোমরা যার যার ক্ষেত্রে চলে যাবে, তোমরা পড়াশোনা করবে। হয়তো মুকুট ভাই বলছে, তারপরে আরো কয়েকজন এখানে কিন্তু বক্তব্য দিয়ে গেল, তুমি আন্দোলন করো, তুমি যেটাই করো, খেলাধুলা করো, যাই করো, কিন্তু কথা একটাই, পড়াশোনাটা ঠিক রাখতে হবে। এই জিনিসটা তোমরা বড় হয়েছ, তোমরা এখন কিনা প্রাইমারি স্কুল ছাত্রছাত্রী, তোর যাওয়ার পরে তো অডিয়েন্সটা খালি দেখলে মনটা খারাপ হয়ে যায়। বাবা কোথায় নিয়ে আসলো আমাদের, অডিয়েন্সের লোক নাই, জন নাই, কিছু নাই।
আমি আসার পরে আমি নজরুল বাইরে বাইরে দেখে বললাম ভাই কি হলো, বলছি যে রান্নার কিছু নাই, উপরেও কেউ নাই, নিচেও কেউ নেই, দেখি এটা কি অর্গানাইজে কোনো ঘাটতি ছিল কিনা। নজরুল ভাই বললো যে হয়ে যাবে, আসে। তা আমি সেই কথাটা উল্টো করছি নজরুল ভাই থেকে, যে অডিয়েন্স পরিপূর্ণ হয়েছে। আমার এখানে অনেক গুণীজন বসেছে, আমি অনেক ধন্য, আমি সবার কাছে কৃতজ্ঞ। যাদের জন্য এসেছি তাদের প্রতি আবার সর্বশেষ এই নিবেদন, তোমাদের ধারাবাহিকতা বিন্দু মাত্র ব্যাক করা যাবে না, এটা ধরে রেখে সামনের জীবনে আগাও। এখানে অনেক ভালো ভালো মানুষ আছে, তোমাদের যদি কোনো প্রয়োজন মনে করো চাইলেই তাদের মোবাইল নাম্বার তোমরা পাবে যে কোনো জায়গা থেকে। যদি মনে করো অমুক স্যারকে দরকার কথা বলি, অমুক স্যারের দরকার একটা পরামর্শ নেই, অমুকের দরকার একটা হেল্প নেই, সাথে সাথে। আচ্ছা, কে একজন এখানে স্বেচ্ছাসেবী কি মানে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত একটা বক্তব্য দিয়েছিল, আছে কি? কে যেন একজন বললো দুর্যোগ ব্যবস্থাপনা 100 কর্মী ভলান্টিয়ার তৈরি করতে চায়। আচ্ছা, আমি তোমার মাধ্যমে জানাচ্ছি, তাকে জানাই দিবা। ওই বিষয়টা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সাথে সম্পূর্ণ সম্পৃক্ত এবং লোকাল ইউনিটকে বলে দেওয়া আছে ফায়ার সার্ভিসের কোনো কার্যক্রম সিরাজদিখান উপজেলায় যদি ডাইনবাম হয় স্পেশাল সেটার হিসাব আমার কাছে দিতে হবে, আমি সিরাজদিখানের ছেলে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে বলে দেই, তুমি তো ওদেরকে বলে দিবা, ওরা লোকালে যোগাযোগ করবে। মুন্সিগঞ্জের প্রধান আছে শফিক, শফিককে প্রয়োজন আমার নাম বলবে, আমি শফিককে বলে দিব। কারণ দুর্যোগ, রেস্কিউ, ফায়ার এইগুলির জন্য কিন্তু উই আর এক্সপার্ট, উই আর ফায়ার ফাইটার। তো আমি আপনাদের মানে তুমি এটা ওদের জানাই দিবা। মুন্সিগঞ্জ শফিকের সাথে যোগাযোগ, সে মুন্সিগঞ্জ জেলা প্রধান, শফিক সাহেবের সাথে যোগাযোগ করে ওদের এই ব্যাপারে ট্রেনিং, প্রশিক্ষণ বা আদার্স যেগুলো প্রয়োজন ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে এটা করা হবে। ঠিক আছে? লোকাল অফিস এবং মুন্সিগঞ্জ অফিস। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিচ্ছি, ওই আমাকে অনেকে প্রশ্ন করছে যে আমার নামের পরে লেখা আছে পিএসএম, এইটা কি? এইরকম কথা অনেকে আমাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করে, আমি ব্যক্তিগতভাবে তাকে উত্তর দিয়েছি। আসলে এটা হলো প্রেসিডেন্ট সার্ভিস মেডেল। 2016 সালে আমি রাষ্ট্রপতি সেবা পদক পেয়েছি বাংলাদেশ সরকারের কর্মকর্তা হিসাবে। ওইটাই আমার নামের শেষে লেখা হয় পিএসএম, প্রেসিডেন্ট সার্ভিস মেডেল। ঠিক আছে? যেটা অনেকের কনফিউশন আছে, আমাকে কেউ কেউ জিজ্ঞাসা করে, অনেকে জিজ্ঞাসা করে যে এটা কি জিনিস, আমরা তো এফসিএস এইটা সেটা বিসিএস এগুলি দেখি, পিএসএমটা কি, এটা কি? আমি ব্যক্তিগতভাবে তাকে উত্তর দিয়েছি। এই অডিয়েন্সে যারা আছে তাদের জন্য ওটা হলো প্রেসিডেন্ট সার্ভিস মেডেল, অর্থাৎ রাষ্ট্রপতি সেবা পদক। এটা আমি 2016 সালে পেয়েছিলাম। যাই হোক, অনেক বক্তব্য আসলে মানে আমি মঞ্চে দাঁড়ালে ভয় লাগে যে বক্তব্য বড় হয়ে গেলে তো মানে অডিয়েন্স খুব বিরক্ত হয়ে যাবে। তা আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা আমাকে স্মরণ করবেন প্রয়োজনে যখন যেখানে। বাংলাদেশ ফায়ার ব্রিগেডের কোনো কিছু নাম বলতে হবে, শেষ করছি। আল্লাহ হাফেজ। গোলাম মাওলা ভাইকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। ওনার যেমনই জানানোর বক্তব্য এবং নির্দেশনামূলক আলোচনা আমাদের আগামী দিনের পাথেয় হয়ে থাকবে, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য। এবং আজকের এই অনুষ্ঠানের উদ্দেশ্য শুধুমাত্র ক্রেস্ট প্রদান করা না, আমাদের আজকের অনুষ্ঠানের যেই মূল উদ্দেশ্য সেটা হলো যে আমাদের স্থানীয় বিশেষ ব্যক্তিদের সাথে একটা নেটওয়ার্কিং তৈরি করা এবং তাদের মূল্যবান আলোচনা শোনা, তাদের আদর্শগুলি ধারণ করা, লালন করা এবং সেই অনুযায়ী নিজেদেরকে গড়ে তোলা। এই পর্যায়ে আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আমরা কিছুক্ষণ পর ক্রেস্ট প্রদান করব। ক্রেস্ট প্রদানের পরে আমরা সবাই যেন স্থিরভাবে এখানে অবস্থান করি, আমরা যেন চলে না যাই। আমাদের বাহিরে একটা ফটো জোন আছে, সেখানে আমরা ফটো তুলবো, পরিচিত হব নিজেদের মধ্যে। ফলে সবাই চলে না গিয়ে কিছু সময় অবস্থান করব, ধৈর্য ধারণ করব। হ্যাঁ, তাছাড়া আমাদের নাস্তার ব্যবস্থাও আছে। এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা করবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক, আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন, বিশেষভাবে উভয় বাংলার বিখ্যাত সাহিত্যিক এবং গবেষক
অসংখ্য বইয়ের লেখক। আমি তার গুণ বর্ণনা করে শেষ করতে পারবো না। আমি একজন তার ফ্যান এবং তার বক্তব্য আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনি। আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক অধ্যাপক ডক্টর মোহাম্মদ জমির হোসেন, অধ্যাপক, নটরডেম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। জিকুট কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার বড় ভাই নজরুল ইসলাম, প্রধান অতিথি, ভাগ্য আলোচক, সম্মানিত উপস্থিতি, আমার স্নেহের শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি প্রথমেই আমার স্নেহের শিক্ষার্থী, আমার সন্তান যারা, ইতিমান শিক্ষার্থী যারা ভালো ফলাফল করেছে, ভালো ফল করেছে, রেজাল্ট করেছে, তাদের প্রতি আমার দোয়া, ভালোবাসা এবং আশীর্বাদ রইল। এখানে আসলে বসে মাঝে মাঝে অনেক কথাই ভাবছিলাম যে আমি কি দিয়ে শুরু করব, কি বিষয়ে বলবো। এমনিতে আপনারা অনেকক্ষণ যাবৎ বক্তব্য শুনছেন, অনেক কথা শুনেছেন, সবাই খুব মূল্যবান এবং সুন্দর দিক নির্দেশনামূলক কথাবার্তা বলেছেন। আর আমি এমনিতে শিক্ষক, দীর্ঘদিন যাবৎ, প্রায় 29 বছর যাবৎ আমি শিক্ষকতা করছি। একসময় লৌহজন সরকারি কলেজে বাংলা বিভাগের চেয়ারম্যান ছিলাম, এখন নটরডেম বিশ্ববিদ্যালয়ে আছি। প্রতিদিন শিক্ষা নিয়ে কথা বলি, প্রতিদিন শিক্ষা নিয়ে কথা বলি। আজকে এখানে কোন বিষয়ে কথা বলবো, এটা আমাদের একটু হেজিটেশন ছিল, দ্বিধা ছিল। আজকে আমি যেহেতু অনেকক্ষণ আপনারা বক্তব্য শুনেছেন, আমি বেশি কথা বলবো না, কিছু কথা বলবো। আমার বাড়ি হচ্ছে বালুচর চরে। আমরা যখন পড়াশোনা শুরু করি, খুব দুর্গম এলাকা ছিল, সেখান থেকে অনেক সংগ্রাম করে, অনেক যুদ্ধ করে, আর বালুচর মানে তো বোঝেন কি এলাকা, সেখান থেকে মাস্টার্স করে, এমফিল করে, পিএইচডি করে নটরডেমে চাকরি করছে, শিক্ষকতা করছি। আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করছি। সেটা হলো যে শিক্ষাটা হচ্ছে মানুষের মৌলিক প্রয়োজন। একজন মানুষের সন্তান পৃথিবীতে আসার পরে সে মানুষ পরিচয়ে পরিচিত হতে পারে শুধুমাত্র শিক্ষা। আপনি আমি যে মানুষ, এটার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। যদি আপনার শিক্ষা থাকে তাহলে আপনি মানুষ, নইলে আপনি প্রাণী। জন্মসূত্রে আমরা সবাই প্রাণী, কেউ কেউ সারা জীবন প্রাণী থাকে। আমি যদি বলি যে এখানে এই যে কিছু আছে, কিছু ব্যক্তি, কিছু প্রাণী, কিছু মানুষ, নিশ্চয় আপনার কথাটা মাইন্ড করবেন, মাইন্ড করার কথা, তাই না? যে দেখা যায় তো মানুষ, আবার প্রাণী হয় কিভাবে? আপনি দেখেন যে মাইলস্টোনে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বোতলের পানির দাম 600 টাকা হতে পারে, সিএনজি ভাড়া 1000 টাকা হতে পারে, সে কি মানুষ? দেখা যায় তো মানুষের মতোই। এই কি শিক্ষার ফল? এই কি মানুষের প্রতিচিত্র? তাহলে একটা কথা কেন আসছে যে প্রাণ থাকলে প্রাণী, মন না থাকলে মানুষ নয়? রবীন্দ্রনাথের একটা কথা আছে, তরুলতা সহজেই, তরুলতা মানুষকে মানুষ হতে হয়। তাহলে আপনি জন্মগ্রহণ করেই যদি বলেন যে আমি মানুষ, এটা ভুল কথা। আমাদের রবীন্দ্রনাথ খুব খেয়াল করে, উনি ক্ষোভের সাথে একটা কথা বলেছিলেন, 7 কোটি সন্তানের এই মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি। আমি সন্তান জন্ম দিয়ে মুগ্ধ হয়ে গেছি, মানুষ সন্তান জন্ম দিলেই সে নয়, মুগ্ধ হওয়ার কিছু এটাকে মানুষ করে গড়ে তুলতে হবে। তাহলে সেই মানুষ হওয়ার পূর্ব শর্ত হচ্ছে কি? শিক্ষা। তাহলে শিক্ষা কি? শিক্ষা কি এই 1 বোতল পানি 600 টাকা, 100 টাকার গাড়ি ভাড়া 1000 টাকা। ঢাকা মাওয়া রোডে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ রাস্তায় ছটফট করছে মরার জন্য, রক্তাক্ত হয়ে মৃত্যু পথযাত্রী, সেখানে কিছু লোক মহিলাদের অর্নামেন্ট ছিনতাই করে, বেনিটিভের ছিনতাই করে, টাকা পকেট থেকে ছিনিয়ে নিয়ে যায়। এই কি শিক্ষার ফল? এই কি মানুষের চিত্র? আপনি আমাকে বলেন। এই গ্রামে
সারা বাংলাদেশে ম্যাক্সিমাম লোক পরের জায়গা আত্মসাৎ করে, মিথ্যা কথা বলে, প্রতারণা করে, ছলনা করে, চিটারি করে, বাটপারি করে, কিন্তু সামনে থেকে সুন্দর সৌম্যকান্ত চেহারা, সুন্দর লেবাস। তাহলে কি মানুষের বৈশিষ্ট্য আমাকে বলেন, শিক্ষার বৈশিষ্ট্য আমাকে বলেন। শিক্ষা নিয়ে আমার বহু গ্রন্থ আছে, আমার বহু গবেষণা আছে। একটু আমার কথাগুলি শুনতে খারাপ লাগছে আপনাদের কাছে। আমরা যদি আত্মসমালোচনা করতে না পারি, আমরা কখনো বড় হইতে পারবো না। আমি ওই যে জন্ম দিয়েই মুক্ত হওয়া যাবে না। আমি সকালবেলা ঘুম থেকে উঠে আজকে সারাদিন কয়টা মিথ্যা কথা বলেছি, কয়টা সত্য কথা বলেছি, কয়টা ভালো কাজ করেছি, এই রিয়েলাইজেশন, এই উপলব্ধি আমার থাকতে হবে, তবে আপনি সংশোধন হতে পারবেন। সারাদিন শুধু যদু খারাপ, মধু খারাপ, ও খারাপ, ও খারাপ, আমি যে খারাপ, এই কথাটা কিন্তু একবারে বলি না। আমাদের জাতিগত সমস্যা আছে এখানে। আজকে শিক্ষার বই প্রকাশটা কোথায়? শিক্ষার উদ্দেশ্য কি? শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষ হওয়া। সোজা কথা, অনেক ব্যাখ্যা আছে, আমার গবেষণা আছে, বইও আছে অনেকগুলো। আপনাকে মনুষ্যত্ব বোধ সম্পন্ন, মানবিক গুণাবলীর অধিকারী হয়ে, মানবিক বোধ বুদ্ধি সম্পন্ন একজন পরিপূর্ণ মানুষ হওয়া হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। অনেকে আমার শ্রদ্ধা শিক্ষকরা এখানে আছেন, কাঙ্ক্ষিত কি আচরণিক পরিবর্তন বলেন, অনেক সঙ্গে আছে, প্লেটোর সঙ্গে আছে, রেস্টুরেন্টের সঙ্গে আছে। আমি কি জানি যে কাঙ্ক্ষিত আচরণিক পরিবর্তন, তাহলে সেই কাঙ্ক্ষিত আচরণিক পরিবর্তন, সেই মানবিক গুণাবলী সম্পন্ন মানবিক মানুষ হলে শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য হয়, তাহলে সেটা আমরা কতটুকু অর্জন করতে পেরেছি, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আজকে 53-54 বছরের স্বাধীন বাংলাদেশে একটা অভিন্ন জাতীয় শিক্ষানীতি কোন সরকার প্রণয়ন করতে পারে নাই। কি সমস্যা, কেন পারে নাই? শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, সেই জাতের সেই দেশের শিক্ষানীতি তো নাই, কেন? সমস্যা কি? এই দেশ কিভাবে ঠিক হবে? আমাদের দেশের শিক্ষা নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, যাতে আমরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে সুন্দর মানুষ হতে না পারি। এই জন্য সারা জীবন ঔপনিবেশিক ষড়যন্ত্র ছিল, এখনো আছে। কাজে আমাদের ব্যাপারে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমি আর দুইটি কথা বলতে চাই। সংস্কৃতির চর্চা ছাড়া শিক্ষা কখনো পরিপূর্ণ নয়। পুঁথিগত বিদ্যার পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের তো কোনো শিক্ষার ডিগ্রি নাই, আছে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোনো একাডেমিক পড়াশোনাই নেই, অথচ তার লেখা, তার কবিতা, তার প্রবন্ধ ছাড়া ডক্টরেট ডিগ্রি হয় না, কোনো শিক্ষাই হয় না। তার নিজেরই কোনো একাডেমিক পড়াশোনা নাই। তার একটি প্রবন্ধ আছে ন্যাশনালিজম। ইউরোপের প্রায় বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের পাঠ্য ন্যাশনালিজম। তো রবীন্দ্রনাথ নিজের একাডেমিক, তাহলে শিক্ষা কি সার্টিফিকেট, শিক্ষা কি জিপিএ 5, শিক্ষা কি সনদ, শিক্ষা কি ডিগ্রি? আমাকে বলেন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 8ম শ্রেণী পাস, ক্লাস 8 পাস। সে কি শিক্ষিত না? রবীন্দ্রনাথ কি শিক্ষিত না? বলেন আমাকে। তাহলে শিক্ষা মানে সনদ না, জিপিএ 5 না, সার্টিফিকেট না। এই যে শাওন আমার খুব প্রিয় স্নেহের, পাশে দাঁড়িয়েছে, স্যার সংক্ষেপ করেন, সংক্ষেপ। এই জন্যই আসলে শিক্ষক বললাম না, প্রতিদিন কথা বলতে হয় শিক্ষা নিয়ে। 4 ঘন্টা 5 ঘন্টা লেকচার দিই শিক্ষা নিয়ে প্রতিদিন। কালকে আমার 5 ঘন্টা লেকচার ছিল নটরডেমে। আজকে কথা বললে অনেক কথা বলা যাবে। আমি চাই আমাদের এই শিক্ষা ত্রুটিপূর্ণ শিক্ষা, বুঝতে পেরেছেন? আমাদের বিশ্বকবি বলেছেন, যত পাঠ্য বই আছে সব অপাঠ্য, যত অপাঠ্য বই সব পাঠ্য। কি বুঝলেন? পাঠ্যপুস্তক পড়ে শিক্ষা গ্রহণ করা যাবে না। এই চ্যালেঞ্জ হিসেবে রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন। নজরুল লেখাপড়াই করে নাই, কিসের এইসব পরে কি মানুষ হওয়া যাবে, বড় হওয়া যাবে? আর আজকে বড় বড় সার্টিফিকেট, বড় বড় ডিগ্রি,
বড় বড় প্রতারক বড় বড় ডিগ্রি নিয়ে লুটপাট করছে, ঘুষ খাচ্ছে, দেশ বিক্রি করে দিচ্ছে। সচিবালয়ে বড় বড় ডিগ্রিধারী লোক দেখেন চুরি করছে, লুটপাট করছে, দেশ বিক্রি করে দিচ্ছে। এমনকি বড় বড় ডিগ্রি, বড় বড় শিক্ষিত কখনো না। শিক্ষিত সেই ব্যক্তি যে মানুষ পরহিতব্রত, দয়া মায়া স্নেহ প্রেম ভালোবাসা দেশাত্মবোধ ঐতিহ্যবোধ মূল্যবোধ মানুষের জন্য দেশের জন্য পরের জন্য বিশ্ব মানবতার জন্য জীবন যে উৎসর্গ করেছে সেই হচ্ছে শিক্ষিত, সেই হচ্ছে মানুষ। আমি সার্টিফিকেট চাই না, সনদধারী চাই না, এই সনদধারী দুর্বৃত্ত আমি চাই না বাংলাদেশে। আমার দেশে এখন সেই মানুষ দরকার। আরেকটু হয়তো আপনারা বলতে পারেন যে আমাদের দেশে অনেক উন্নয়ন, পদ্মা সেতু, মেট্রো রেল, অপ্রিয় হলে সত্য কথা, এগুলি প্রয়োজন। সম্পদ হচ্ছে মানব সম্পদ, এগুলি কখনো সভ্যতার মাপকাঠি না। মেট্রো রেল, পদ্মা সেতু সভ্যতার মাপকাঠি নয়। একটা ভূমিকম্পে 5 মিনিটে শেষ হইতে পারে। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল হাজার হাজার বছর শেষ হবে না। তারা কিসে? জ্ঞান, নলেজ ইজ পাওয়ার, শিক্ষা। সেই শিক্ষা শিক্ষিত করেন, সেই জ্ঞানে জ্ঞানবান করেন সন্তানকে, আমাদের এই জাতি টিকে থাকবে। এই বাহ্যিক উন্নয়ন দিয়ে টিকে থাকবে না। কি উন্নয়ন দিয়ে? সাইকিক ডেভেলপমেন্ট, আত্মার উন্নয়ন, রুচির উন্নয়ন, দৃষ্টিভঙ্গির উন্নয়ন। মানুষকে সুন্দর করেন, মানুষকে মানবিক করেন, সেই মানুষ আমাদের দেশে দরকার। নইলে বারে বারে যত সরকারি বসান, যত জীবন দেন, যত কিছু পরিবর্তন করেন, কোনো পরিবর্তন হবে না। শেখ হাসিনাকে তাড়াবেন, অন্য যাকেই বসাবেন, একই অবস্থা থাকবে। যদি মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন না করেন, মানুষের সাইকিক ডেভেলপমেন্টের জন্য কাজ না করেন, আত্মিক পরিবর্তনের জন্য আমরা কাজ না করি, এই দেশের কোনো পরিবর্তন হবে না। আমি চ্যালেঞ্জ করতে পারি। থোর বলি খারাপ, খারাপ বলি থোর, একই অবস্থা। তথই বচ, দেবী বলে না, তথই বচ, তথই বচ, তথই বচ, একই অবস্থা থাকবে। কাজেই আমাদের শিক্ষার মাধ্যমে মানুষের মৌলিক দৃষ্টিভঙ্গির প্রয়োজন, রুচিবোধের প্রয়োজন। সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। এই দৃঢ়চেতা সম্পন্ন মানবিক মানুষ, কালচারাল মাইন্ডেড মানুষ আমাদের দরকার। এই যে কথাগুলি বললাম, এগুলো অনেক ব্যাখ্যা আছে, ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই, সময়ও নাই। কাজেই ধন্যবাদ সবাইকে, সবার প্রতি আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা। আমি এইসব কথা নিয়ে 5 ঘন্টা, 6 ঘন্টা, 10 ঘন্টা বক্তব্য দিতে আমি পছন্দ করি। এই অল্প কথা এগুলি ব্যাখ্যা করা যাবে না। আসেন শিক্ষা নিয়ে আমি 1 সপ্তাহ কথা বলবো, রবীন্দ্রনাথকে নিয়ে আমি 6 মাস কথা বলবো, নজরুলকে নিয়ে আমি 1 বছর কথা বলবো। আমি সারাদিন এগুলি নিয়ে থাকি, সারাক্ষণ আমি এই শিক্ষা নিয়ে আর সাহিত্য নিয়ে গবেষণা করি। আমি সিরাজদিখানের সন্তান, আপনাদের সন্তান। এই মাটির প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা। কাজে সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার কখনো দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জমির স্যারকে। আসলে স্যারের কথার ধরন এত সুন্দর, মানে মনে চায় সারাদিন আসলে স্যারের কথা শুনি, তাই না? স্যার হচ্ছে এপার বাংলা ওপার বাংলা মিলে একজন নামকরা রবীন্দ্র গবেষক। উনার 50টার উপরে বই লেখা আছে, 50টার উপরে। বাংলাদেশে যেমন সমাদৃত, তেমনি ভাবে পাশের দেশ ইন্ডিয়াতেও আরো বেশি সমাদৃত। এরকম একটা ইন্টারন্যাশনাল মানের লোক আমাদের সাথে আছে, আমাদের জীবনের সাথে আছে। আমরা অত্যন্ত গর্ববোধ করি। জোরে একটা হাততালি হবে প্রফেসর জমির স্যারের জন্য। অসংখ্য ধন্যবাদ জমির স্যারকে এবং আমাদের আজকের অতিথিবৃন্দদেরকে। আমরা আমাদের প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন আমাদের শুধু সভাপতির বক্তব্য শুনবো। সভাপতির বক্তব্য দেওয়ার পরে আমরা আজকে আমাদের যে কাঙ্ক্ষিত সংবর্ধনা, আপনাদের সম্মাননা স্মারকগুলো হ্যান্ড ওভার হবে। এরপরেই আপনারা কেউ উঠে যাবেন না, কারণ আমরা একদম প্রোগ্রামের শুরুতেই বলেছিলাম যে সম্প্রতি মাইলস্টোন স্কুলের যে ট্র্যাজেডি হয়েছে, এই ট্র্যাজেডির জন্য আমরা আমাদের আজকের প্রোগ্রামে একটা দোয়ার আয়োজন করছি, সংক্ষিপ্ত ছোট, যেহেতু আজকে জুমার দিন, সময় কম, এবং দোয়ার সাথে সাথে সবার জন্য নাস্তার ব্যবস্থা আছে। কেউ যাবেন না, আমরা আমাদের প্রোগ্রামের একদম শেষে চলে আসছি। আমরা খুব দ্রুত আমাদের প্রোগ্রাম শেষ করে দিব। একদম প্রোগ্রামের এই পর্যায়ে ছোট একটা কবিতা আমি পড়ে শোনাই। আমাদের একজন প্রিয় বড় ভাইয়ের লেখা
ইংরেজি একটা কবিতা, Yet my love lives on. The writer হচ্ছে সৈয়দ মাহমুদ হাসান মুকুট। Still my love is not gone. It lives where the green has grown, in trees and fish and leafy air, in nature's breath it's always there. In creeks and ponds the rivers flow, in ocean waves that rise and go, in birds that creeps in sweet delight, in memories born of sound and জাতিসংঘের অবসরপ্রাপ্ত আইসিটি কর্মকর্তা আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় নজরুল স্যার। নজরুল স্যারের জন্য জোরে হাততালি। জাতিসংঘের পাসপোর্টে পৃথিবীর এমন কোন দেশ নাই স্যার কাজ করেন নাই। একটা আন্তর্জাতিক মানের স্যার আমাদের সাথে আছে। আমরা স্যারের থেকে তার মতামত শোনার জন্য ক্যামেরা চলে আসছে। ওয়াশরুম কোথায়? আমার গলার শর্ত এত শক্ত না, যাই হোক বেশি সময় নেই, সুতরাং অপেক্ষা করা যাবে না। ভূমিকা না করে আমার কথাগুলো আমি বলছি। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এত কষ্ট করে আমাদের ডাকি সারা দিয়ে আজকে এসছেন এবং সারাটা সকালেই মাটি করেছেন। মাটি হয়ে গেছে তো নাকি? আচ্ছা, আমাদের আজকের আয়োজনের কয়েকটা লক্ষ্য উদ্দেশ্য ছিল। এক নম্বরটা হলো এই যে যারা ঢাকা ইউনিভার্সিটিতে বা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি হয়েছে এবং যারা জুনিয়র স্টুডেন্ট, যারা মেট্রিক পরীক্ষায় বা এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, তবে যারা মেধাবী, মুকুলটা একটু শুনে যান, তারপরে কার্ড দিলাম। আপনার কার্ড আমি আনবো। সবাই শুনে প্লিজ। শুনতে পাচ্ছি তো না? জি জি। আমাদের উদ্দেশ্যটা ছিল এই যে মেধাবী ছাত্রদের একসাথে করা, তাদের একটা নেটওয়ার্কিং তৈরি করে না, একটা কানেক্টিভিটি তৈরি করে না। শুধু ছাত্রদের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যেই কানেক্টিভিটি না, আমরা যারা আছি, যারা বয়োবৃদ্ধ আছি, যারা জীবন থেকে অনেক শিক্ষা নিয়েছি, তাদের সাথেও তোমাদের সেই কানেকশনটা তৈরি করা। এটা কি করতে পেরেছি আমরা? তোমরা যেটা করবা, তোমাদের যখন যা দরকার নিজেরা সমস্যার সমাধান করার চেষ্টা করবা। যদি না হয় তাইলে আমাদের সাথে যোগাযোগ করবা নির্দ্বিধা। আমরা যে কোনো ধরনের সমস্যা ইনশাল্লাহ সমাধান করার মতো এখানে যে টিম আছে, জিকুড ফাউন্ডেশনে যে টিম আছে, অনেকে এখানে নেই, অনেক স্ট্রং টিম, তো তাদের দিয়ে অনেক কাজ তোমরা করে নিতে পারবা। তো এই কাজটা তোমরা মনে রাখবা। আমাদের যারা সুধীজন আছে জিকুডে, তাদের কানেকশন, টেলিফোন নাম্বার অথবা ইমেল তোমরা নিয়ে নেবা। আমি একটা উদাহরণ দিই, কাউকে ছোট করছি না। আমাদের একটা কৃতি ছাত্রী আছেন, পূজা দেবনাথ, নাম শুনে থাকবে, রাজশাহী বোধে বাড়ি। মেয়েটা খুব ভালো, আজকে আসার কথা ছিল, ও বোধে আসে নাই। পূজার বাবা আসছেন, দাদা কি এসছেন? হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে ওই মেয়েটা কিছুটা প্রবলেম ছিল, ভালো সমস্যায় ছিল, এবং সেখানে এবং এই সমস্যার সমাধান করতে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত আমাকে যেতে হয়েছিল, বুঝছো? কোরআনে একটা সূরা আছে, সূরা আসর। আমাদের ওই যে মিয়াজি আছে, ভালো মাওলানা, বলতে পারবে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। অর্থাৎ মানব জাতি, মানে সময়ে শপথ করে আল্লাহ বলছেন। আল্লাহ তো মানব জাতিকে সৃষ্টি করেছেন, উনি জানেন, উনি জেনে বলেছেন যে মানব জাতি সবাই খুব বিপদগ্রস্ত অবস্থায় আছে। এই বিপদগ্রস্ত থেকে উদ্ধার করতে হলে কি করতে হবে? ওই যে আমাদের মাওলা ভাই বলছেন না, তোমরা সঠিক পথে থাকবা, সৎ পথে থাকবা, নিজের চরিত্রকে হনন করতে দিবা না কোথাও, এবং পড়াশোনা নিয়ে থাকবে। সুতরাং নিজের এই যে সৎ পথে থাকা, এইটা একটা বড় অর্জন, বড় চ্যালেঞ্জ। এটা একটা ব্যারিয়ার। ঢাকা ইউনিভার্সিটিতে অথবা ইডেন কলেজের অনেক বদনাম শুনেছি আমরা, যে গ্রাম থেকে মেয়েরা ওখানে পড়তে যায়, পড়তে গিয়ে ডিরেল হয়ে যায়। ইভেন অনেক ছেলেরা ড্রাগ এডিক্টেড হয়ে যায়, নেশাসক্ত হয়ে যায়, বিপদে হয়ে যায়। এবং যারা খারাপ লোক, তারা কিন্তু প্রথম মেধাবীদেরই টার্গেট করে। শয়তান যেমন বড় শয়তান, কিন্তু ওই যে বড় মাওলানা শয়তান, যারা মাওলানা আছে, হুজুর, ইমামরা, তাদের পিছনে কিন্তু বড় শয়তানটা কাজে লাগায়। তো তেমনি
ঢাকা ইউনিভার্সিটিতে বা যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে যারা মেধাবী তাদের পিছনে ওই যে খারাপ লোকগুলো যে সিন্ডিকেটটা কাজ করছে সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য, তাদেরকে ওই বড় শয়তানগুলো কাজে লাগায়, বড় টোপ দেয়। সেই টোপগুলো থেকে তোমাদের বেঁচে থাকতে হবে। জীবনটা অনেক পিচ্ছিল, সেই পিচ্ছিল জীবনযাত্রা থেকে সফলতা অর্জন করতে হলে তোমাদের খেয়াল রাখতে হবে। এই জন্যই জিকুটের সৃষ্টি, জিকুট তোমাদের পাশে আছে এবং আমরা ইনশাল্লাহ যে কোনো দরকারে রমল ভাই যেমনটা বলেছেন যে কোনো প্রয়োজনে ইভেন আর্থিক সহায়তা যদি দরকার হয়, যদি মাওলা ভাই তো আসে না, আমরাও সবাই আছি, কেউ যদি অর্থের টানাটানিতে পড়ে তার লেখাপড়ার ব্যাঘাত ঘটে সেক্ষেত্রে আমরা তোমাদের সাথে আছি। কথা বোঝা গেছে? তারপর আছে স্পেশাল এডুকেশন। স্পেশাল এডুকেশন বলতে যে আমাদের অনেকগুলো সংগঠন আছে, যে কেবলমাত্র পুঁথিগত, প্রফেসর জমির সাহেব যেমন বলেন, পুঁথিগত বিদ্যাই কিন্তু সব বিদ্যা না। সেই সাথে আমাদের কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হবে, আমাদের ডিবেটিং স্কিল ডেভেলপ করতে হবে, আমাদের কারিগরি দিকটা ডেভেলপ করতে হবে। কম্পিউটার যে লাইনেই থাকুক না কেন, তাকে কিন্তু সে কম্পিউটারে দক্ষ হইতে হয় আজকাল। আমি দুঃখিত, বিদ্যুৎ নাই বলে সমস্যা হচ্ছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, পরে আর একদিন জিকুটের কথা নিয়ে বলা যাবে। আমি এখন উত্তরায় থাকি, আমার বাড়ি বালুচরে, উত্তরা 3 নম্বর সেক্টরে। আমি অনেকগুলো সংগঠনের সাথে উত্তরায় জড়িত। তোমরা আমার এখানে আমার ফোন নাম্বার আছে, জিকুট পত্রের মধ্যে আমার ফোন নাম্বার আছে, ইমেল অ্যাড্রেস আছে, যে কোনো প্রয়োজনে ইনশাল্লাহ তোমরা আমাদের যোগাযোগ করবে। ঠিক আছে? না হলে বাইরে এই বৃষ্টির দিন হয়তো আবার স্টেজ বানাতে হতো। আর আপনাদেরকে সব প্রশংসার দাবিদার হলেন আপনারা। আপনাদেরকে প্রশংসা করছি এই জন্যে, যারা গার্জিয়ান আছেন আপনারা অনেক কষ্ট করে এই ছেলেপেলেগুলো দিয়ে মানুষ করেছেন। আপনাদের প্রশংসা করে শেষ করা যাবে না, কিন্তু ভাই এবং বোন আপনারা দয়া করে ওই তাদেরকে চূড়ান্ত পর্যায় পর্যন্ত যেতে দেন। এই কষ্টটুকু আপনাদের করতে হবে। নিজে না পারলে সমাজের সাহায্য নেন, আমাদের সহায়তা নেন, আমরা আছি আপনাদের পাশে। আমি দীর্ঘায়িত করব না, শেষ করছি এই বলে আরেকটা কথা একটু বলতেই হয়। প্রফেসর সাহেব সুন্দর করে বলছেন যে রবীন্দ্রনাথ নজরুল পড়াশোনা করেনি, হ্যাঁ, পড়াশোনা না করে এত বিখ্যাত হয়েছেন, কিন্তু উনি নিজে কিন্তু পিএইচডি নিয়েছেন, ব্যাপারটা বুঝছেন? হ্যাঁ, নজরুল রবীন্দ্রনাথের গবেষণা করেছেন, উনি গবেষণা করতে গিয়ে পিএইচডি নিয়েছেন। সুতরাং ওই কথা ভুল বুঝে যে আমিও রবীন্দ্রনাথ পড়ে নাই, আমিও যাবো না স্কুলে, হ্যাঁ, নজরুল আর অষ্টম পড়ে আর পড়বো না, আমি খালি উপন্যাস নিয়ে পড়ে থাকবো, এটা হবে না। ওই জায়গায় যেতে হবে, তারপরে তাদেরকে রিসার্চ করতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। তো প্রোগ্রাম কেমন ছিল? সামনে যদি জিকুটের প্রোগ্রাম করে আসবেন তো ইনশাল্লাহ? সাউন্ড নাই কেন? সবাই আছি তো? কারেন্টের জন্য ওয়েট করব? দিয়ে দিব ক্রেস্ট? আপনারা যদি বলেন ওয়েট করবো, তাহলে আমরা ওয়েট করব। আচ্ছা, যেহেতু বিদ্যুৎ নাই, এই